ওকে, সো প্রথমত জাস্ট এমনিতেই সাইটের আউটলুকটা দেখে নিচ্ছি। এটা তো হ্যাঁ, কোনো পোস্ট না থাকলে শুরুতে দেখাবে না। লোগো, ফ্রাই প্যান, এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো তো পেজগুলো, ম্যান্ডেটরি যে পেজগুলো লাগবেই আমাদের, এগুলো পাবলিশ করতে হবে। বাট এগুলো আসলে আমাদের র্যাঙ্কিংয়ে নিতে হয় না, কিন্তু এটা ম্যান্ডেটরি থাকতে হয়, এটা হচ্ছে একটা গাইডলাইন। আর এই তিনটা হচ্ছে মেইন ক্যাটাগরি। আর হোম তো জাস্ট এমনিতেই হোমের জন্য, হোমে অটোমেটিকলি ডিরেক্ট আসবে। মূলত ফ্রাই প্যান, এয়ার ফ্রায়ার আর ব্লেন্ডার তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে আপনার লাইক যেন ইন্ডেক্স না নেয় এই জন্য ইয়ে করা আছে, ইয়োস্ট ইনস্টল করা আছে জন্য সে দেখাচ্ছে। আচ্ছা, প্লাগইনসে এমনিতে আমরা যাচ্ছি। প্লাগইনসের মধ্যে মাঝে মধ্যে আপডেট চাইলে এগুলো কয়েকদিন, ইমিডিয়েট আপডেট আসার সাথে সাথে দেওয়ার দরকার নেই, কিন্তু 2-3 দিন পরে আপডেট দিয়ে দিতে পারেন যে প্লাগইনগুলো আসবে। ওকে, সো অ্যান্টি স্পাম, ক্লাসিক এডিটর, কন্ট্যাক্ট ফর্ম 7, ওকে যেগুলো দরকার হয় এগুলো আছে। পোস্টের মধ্যে যদি যাই, পোস্ট থেকে অল পোস্টে গেলে যে পোস্টগুলো ড্রাফটে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পাবলিশ হলে সেগুলো পাবলিশ হয়ে যেত, বাট এগুলো ড্রাফটে রেখেছে উনি, যেহেতু ভিতরে কাজ করতেছি। এডিট করার জন্য আমরা তো এডিটে যাব। ওকে, আচ্ছা, সো ফার্স্টে এখানে আপনার টাইটেল, বেস্ট ব্লেন্ডার। আচ্ছা, এটার মাঝখানে আসলে এগুলো দেওয়ার প্রয়োজন নাই। ওকে, যদি কিওয়ার্ড দিয়ে থাকে এগুলো আসলে দরকার নাই, কারণ মেইন কিওয়ার্ডটা মনে হচ্ছে আপনার, একটা মিনিট, আমি যদি লিঙ্ক দেখেও আসি যে দ্য বেস্ট, দেখেন পুরোটাই কিন্তু দিয়েছেন। এখানে আমরা বলেছিলাম এডিট করে শুধু কিওয়ার্ডটা রাখলেই হবে, পারমালিংকটা যতটা পারি আমরা কি করব, শর্ট করব। আচ্ছা, আপনার এখানে কিওয়ার্ডটা মেইনলি কি? আচ্ছা, এটা না বলুক, কিন্তু আসলে ইয়োস্টকে আমরা রেখেছি কিন্তু মেইনলি আমাদের হেল্প করার জন্য। কিন্তু স্বাভাবিক, আমাদের হচ্ছে মানুষের মতো এআই সবসময় হইতে পারবে না আসলে। সে অনেক সময় এখানে কোনো এমন কিছু হবে যে সে ধরতে পারতেছে না যে কিওয়ার্ডটা আমাদের ইন্ট্রোডাকশনে ধরেন আছে এখানে, বাট সে যদি ধরতে না পারে, কিন্তু আমি যদি শিওর হই যে না আমি আমার কিওয়ার্ডটা এখানে আসলে দিয়েছি, বাট অবশ্যই আমার নিজেকেই বিলিভ করতে হবে। কারণ অনেক সময় এমন হইতে পারে যে আপনি আপনার কিওয়ার্ডের সাথে ওই যে এস যুক্ত করছেন জন্য সে সেম টু সেম পাচ্ছে না, জন্য ধরতে পারতেছে না। কিন্তু গুগল কিন্তু ধরেন বেস্ট কফি মেকার আর বেস্ট কফি মেকারস একইভাবেই ধরবে, কারণ মিনিং আসলে তার কাছে সেম। সো অনেক সময় টুল 100%, অনেক সময় আপনার ইয়োস্ট হয়তো দেখাতে নাও পারে। অনেক সময় বলবে যে কিওয়ার্ড কম আছে, আপনি আরও বাড়ান। আপনি দেখলেন যে না, সেফ জোনে যতগুলো থাকা দরকার যে যে জায়গায় আছে, তার মানে আপনি ঠিক। আচ্ছা, তারপর আমরা যাই দেখি বাকিটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা দাঁড়ান এখন দেখবো মেইনলি আপনার কিওয়ার্ডটা কি, আমাকে একটু বলেন। আপনার কিওয়ার্ডটা মেবি হচ্ছে দ্য বেস্ট ব্লেন্ডার্স, এতটুকু কিওয়ার্ড। আচ্ছা, কিন্তু এটা হলে তো অনেক টাফ হয়ে যাওয়ার কথা। দ্য বেস্ট ব্লেন্ডার্স এটা কিন্তু অনেক আপনার অনেক টাফ কিওয়ার্ড। এত বেশি টাফ কিওয়ার্ড নিয়ে কাজ করলে অনেক ডিফিকাল্টিজে পড়বেন, কারণ দেখা যাবে এটাতে ওইভাবে পজিশন গেইন করতে পারবেন না। হ্যাঁ, এগুলোতে হিউজ 87,000 কম্পিটিশন। সো আমরা বলেছিলাম আমাদের মেইন আগে শুরুতে কাজই থাকবে আমরা ইজি কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো যে বের করব। আদারওয়াইজ দেখা যাবে এত বেশি কম্পিটিশন করে আপনি একটা কন্টেন্ট দিলেন লিখে, বাট আপনার শ্রমটা বৃথা যাবে। কারণ না, আপনার হচ্ছে আপনি মেইন ইস্যুটাই হয়তো পরে এসে বুঝতে পারেন নাই। আপনাকে যেটা করতে হবে, আপনার মূল জিনিসটাই হচ্ছে আসলে কিওয়ার্ড, এবং যেটা হেডিংয়ে দিবেন আমরা চাবো ওইটাতেই র্যাঙ্ক করব। ভিতরে যেগুলো আমরা অ্যাডিশনালি অনেক রিলেটিভ কিওয়ার্ড দিব, ওগুলোতে আসলেও পজিশনে আসতে পারি, কিন্তু মেইন টার্গেটই থাকবে হচ্ছে আমরা যে ফোকাস কিওয়ার্ড সেটা ওই যে হেডিংয়ের মধ্যেই রাখবো। ইভেন হচ্ছে কোথায় কোথায় রাখবো কেউ বলতে পারবেন? কন্টেন্ট রাইটিংয়ে মানে কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখতে হবে? জি, হেডিং।
হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার হেডিং এর মধ্যে ম্যান্ডেটরি রাখতেই হবে। পাবলিশ করতে গেলে আবার কি করতে হবে, ইউআরএল এর মধ্যেও রাখতে হবে, যদিও এটা কন্টেন্ট রাইটিং এর পার্ট না। ইন্ট্রোতে রাখতে হবে, মানে ইন্ট্রোডাকশনে বলেছিলাম প্রথম প্যারাতেই 100 ওয়ার্ডসের মধ্যে একবার। কোনো একটা সাব হেডিংয়ে যদি আমরা রাখতে পারি আরও বেটার, যেহেতু এই সমস্ত কন্টেন্টগুলো একটু লঙ্গার কন্টেন্ট হয়, আপনি একটা সাব হেডিংয়ে রাখার মতো সুযোগ পাবেন। এরপরে আমরা একদম কনক্লুশনে একটা ম্যান্ডেটরি রাখবো। তারপরেও যদি মনে করি দুই একটা ভিতরে দিতে পারি, সেম টু সেম না দিয়ে ওইটাকে আপনি একটু ওই যে ভেঙে চুরে লাইক বেস্ট কথা বাদ দিয়ে শুধু ধরেন কফি মেকার উইথ গ্রিন্ডার বা বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডারে আপনি বেস্ট বাদ দিয়ে কফি মেকার উইথ গ্রিন্ডার ওভাবে মিলিয়ে লিখলেন। আপনি তো H2 H3 বা ওই যে কনক্লুশন লাস্টে, আচ্ছা হ্যাঁ আমি বলি। আচ্ছা প্রথম কথা, ওকে আমি ধরেন কোন একটা আপনাকে ফার্স্ট আগে বলছি, লাইক হচ্ছে বেস্ট এক্সাম্পল, লাইক আমি ধরেন কোন একটা টপিকসে কিওয়ার্ডে যাই, আগে আমি আপনার ওইখানে যাচ্ছি। আমি কিন্তু এখানে ধরেন সার্চ দিয়েছি হচ্ছে বেস্ট গল্ফ শুজ ফর লাইক হোয়াইট ফিট, মানে একটু লাইক হোয়াইট টাইপের যাদের পা তাদের জন্য গল্ফ শুজ। এখানে কিন্তু আমার কিওয়ার্ডটা আমি বলেই দিয়েছি যে এই কিওয়ার্ডে মানুষ চাচ্ছে, এবং ক্যানাডাতে এখন এই মুহূর্তে আসার জন্য 110 সার্চ ভলিউম দেখাচ্ছে। আমি ইউএসএ তে চলে যাই, $720 সার্চ ভলিউম আছে, কিন্তু কারা র্যাঙ্ক করলো আমরা এটা একটু অ্যানালাইসিস করি। প্রথমেই যে আছে, ওকে যদি দেখেন মূলত শুরুতে আমরা কি করব, ইজি কিওয়ার্ড খুঁজে বের করব। আমি জানি না এটা কেমন ইজি, তারপরে এমনি দেখে নেই। ইজি না হলে তো আমরা সেটা নিয়ে আসলে সামনে যাব না, কারণ কাজ করে এটাতেও অনেক কম্পিটিশন এখন দেখতে পাচ্ছি। বাট আমি ধরে নিলাম যে ইজি আছে, এরকম তো অনেক ইজি কিওয়ার্ডই আমরা খুঁজে বের করেছিলাম। ইজি কিওয়ার্ড নিয়েই কাজ করব। একটা মিনিট আমি আপনার কাছে আসতেছি, দেখেন। এবং এই কিওয়ার্ডটাই চেষ্টা করবেন একদম আসলে হেডিংয়ের শুরুতে রাখতে। এইটাতে হয়তো পিএইচপি বা কোনো একটা কোড দিয়ে করার জন্য এখানে কিছু সংখ্যা চলে এসেছে, কিন্তু লাইক এই যে পরের জিনিসগুলো কিন্তু এই যে 2024 এগুলো সে বাদ দিয়েছে। আমাদের চেষ্টা করতে হবে এখানে শুধু ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখতে, কিন্তু মেইন যেটা হেডিংয়ের মধ্যে দেখেন কিওয়ার্ডটা রেখেছে। আবার এই কিওয়ার্ডটা যদি আমরা এখানে কপি করে কন্ট্রোল এফ দিয়ে দেই, দেখেন আরও 3 জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সে ইন্ট্রোর দিকে একবার দিবে, কোনো একটা H2, এদিকে যদি দেখি যে কোনো একটা H2 তে দিচ্ছে ওই কিওয়ার্ডটাকেই, কারণ যে টপিকস নিয়ে লিখতেছে গুগল যেন পড়তে আসলে বুঝে বা মানুষও বুঝে যে না এই আর্টিকেলটার মধ্যে এই টপিকস নিয়েই কথা হচ্ছে। সো এইটাই হচ্ছে তার ফোকাস কিওয়ার্ড। এবং লাস্টের দিকে দেখবেন যে অ্যাটলিস্ট একবার রাখবে, মাঝখানেও হয়তো রাখছে, কিন্তু অনেক সময় দেখা যায় আগে পিছে কিছু একটা জিনিস ভেঙে দিয়েছে জন্য সেম টু সেম অনেক সময় নাও পাওয়া যেতে পারে। ম্যাক্সিমাম যারা র্যাঙ্ক করবে দেখবেন এভাবে খুঁজে দেখতে গেলে সেটাই পাওয়া যাবে। যে লাইক আমি যদি আরও দু একটা দেখি যে যারা র্যাঙ্ক করতেছে, এই যে এইখানে একটা সাইট আছে, এই যে লাইক এইখানে একটা, ওকে এই যে দেখেন একদম ইউআরএল এর মধ্যে সেম টু সেম, মানে যেটা নিয়ে লিখছে মূলত তার এইটা হচ্ছে হেডিং এর মধ্যে কিওয়ার্ডটা শুরুতে আছে, হেডিং এর সাথে এইটা এক্সট্রা সে অ্যাড করেছে। ইভেন আমরা এখানেও যদি কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ করে দেখি যে সে কোথায় কোথায় এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটাকে রেখেছে, দেখেন ইন্ট্রোতে একবার রাখছে, ভিতরে আরও দেখতে পাচ্ছি 2-1বার দিয়েছে। বাট এত বেশি দেওয়া আবার একটু রিস্কি, একটু কম দেয়াই ভালো। কিন্তু ম্যান্ডেটরি আপনাকে হেডিংয়ের মধ্যে রাখতেই হবে, ইউআরএল এর মধ্যে রাখতেই হবে, এবং শুধু ওই কিওয়ার্ডটুকুই কিন্তু রেখেছে, বাকি অন্য কোনো কথা রাখে নাই। একটা সাব হেডিংয়ে, মানে এটা দেখবেন H2 আছে, একটা সাব হেডিংয়ের মধ্যে সে রেখেছে, এটা এই যে H2 তে আছে। লাস্টের দিকে ম্যান্ডেটরি একবার থাকবেই, লাস্টের দিকে যে কনক্লুশন এখানে সে শেষ করছে, কনক্লুশনের মধ্যেও সে দিয়েছে। অনেক সময় টুল এই যে 2024-এর কারণে নাও ধরতে পারে, কিন্তু আমাদের ম্যানুয়ালি কন্ট্রোল এফ দিয়ে পড়ে দেখতে হবে। ইভেন আপনি দেখবেন যে এখানে বেস্ট সারা আরও বেশ কিছু জায়গায় সে অনেক সময় ইউজ করতে পারে, বা শুধু গল্ফ শুজ ফর হোয়াইট ফিট
আর শুধু গল্প শুজ হলে এগুলো হলে তো অনেক বাসে রেখেছে। মানে এটা হচ্ছে আসলে মূল থিম যে আপনার কন্টেন্টটা হবেই মেইনলি আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে যেতে চাচ্ছেন ওই কিওয়ার্ডটাকে বেস করে। আমরা কিন্তু কন্টেন্ট রাইটিংয়ে সেটাই ফোকাস করেছিলাম। আচ্ছা, এখন আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? একটা মিনিট। কিওয়ার্ড যেমন দা বেস্ট নাইফ ফর কাটিং র মিট, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 320, বাট অল ইন্টারনেট কম্পিটিশন হচ্ছে 10। আর দা বেস্ট নাইফ ফর কাটিং র মিট এন্ড পোল্ট্রি, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 90 এবং অল ইন টাইটেল হচ্ছে 0। সেক্ষেত্রে আমার মানে দুটো তো আসলে পোল্ট্রি অ্যাড করা, কাটিং র মিট, দুইটা আলাদা আলাদা কিওয়ার্ড, আপনি দুইটা নিয়েই কাজ করতে পারেন। এক্সাম্পল, বেস্ট ব্লেন্ডার আন্ডার $100, বেস্ট ব্লেন্ডার আন্ডার $50, দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড। আপনি দুইটা নিয়েই কন্টেন্ট দিতে পারেন, দুইটাই যেহেতু ইজি, দুইটাতে র্যাঙ্ক করলে দুইটার জন্য আলাদা আলাদা। কারণ একটা জিনিস অনেক সময় ওই যে যেটা বললাম যে ভিতরে যদি আপনি এলএসআই কিওয়ার্ড ইউজ করেন, যেমন পোলট্রিটা, আপনি যদি মনে করেন যে ওকে আমি কি করব প্রথমটার মধ্যে ওইটারই কোনো একটা সাব হেডিংয়ে ওই যে পোলট্রি ওই টাইপের সাব হেডিংটা ইউজ করব, এতে ওইটা খুব ইজি যেহেতু আছে, আপনি এইটাতেও পাশাপাশি র্যাঙ্ক করে ফেলতে পারেন। মানে একই কন্টেন্ট দিয়ে দুইটাই কাভারেজ নিতে পারেন। কিন্তু কেউ যদি নেক্সটে ওই পোলটিকে টার্গেট করে সে ওইটাকেই হেডিংয়ে রেখে ওইটার উপরেই কন্টেন্ট দেয়, তখন আপনাকে সে ওই কিওয়ার্ডে বিট করতে পারবে। আচ্ছা আমি বলি আপনার, আমি একটু দেখে নেই বেস্ট কমার্শিয়াল এইগুলো নিয়ে আপনার হচ্ছে, আমি একটা মিনিট আসতেছি। আর এইগুলো হচ্ছে আচ্ছা আমি আসতেছি, কারণ আমি শুরুতে আগে আপনার মেইন টপিকসটা বলে নেই। বক্স টক্স এগুলো আসলে পরের, কিন্তু মেইন জিনিসটাই আপনার আসলে ভুল হয়ে যাচ্ছে কোথায়, যে আপনি যদি বেস্ট কমার্শিয়াল স্মুদি ব্লেন্ডার হয়, এইটা যদি ইজি থাকে, আমি একটু দেখে নেই, আপনাকে এইটা দিয়েই কন্টেন্ট লিখতে হবে। আপনার এইটাই হবে হচ্ছে টার্গেট কিওয়ার্ড। অবশ্যই বাদ দিয়ে দিবেন, ওইটার আপনার কোনো দরকারই নাই। ওইটাতে আপনি র্যাঙ্ক করতেও পারবেন না আসলে, যে কম্পিটিটিভ আমরা দেখলাম এটা তাও মোটামুটি কাজ করা যায়, যে আপনার এটা মিড লেভেলের কম্পিটিটিভ। আচ্ছা আচ্ছা আপনার না এভাবে আসলে হবে না। এটা কিভাবে করতে হবে দেখেন, আমি শুরুতে কিন্তু অনেক কন্টেন্টও এভাবে দেখিয়েছি যে আপনার যে কিওয়ার্ডটা হবে, কারণ একই টপিক্সের মধ্যে অনেক কিওয়ার্ডস আছে। যেমন আমি জানি কিওয়ার্ড রিসার্চ প্রয়োজনে আরো একবার দেখাতে হবে। আমি ধরেন একটা পেইড টুল দিয়ে খুব শর্টকাটে, হ্যাঁ পেইড টুল এগুলো দিয়ে খুব দ্রুত করা যাবে। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনার কন্টেন্ট হবে কোন টপিকসগুলো নিয়ে। মানে জাস্ট এক্সাম্পল, আপনি এসিএম রাশে আসলেন, কোন একটা টপিকস নিয়ে, অ্যামাজন থেকে তো অনেক টপিকসই আসছে, জি আমি এখান থেকে লাইক যে কোনো একটা টপিকস নিয়ে র্যান্ডম সার্চ দিচ্ছি। না এই জন্য আমি আমার প্রথম সাইট তৈরি করছিলাম, আমার মনে আছে যে আমি ওই যে বলছিলাম যে অনেক খোঁজাখুঁজি করতাম, দেখা যায় তো ভোরে উঠে নামাজ পড়ার পরে খুঁজতাম, এমন করতে করতে দেখা গেছে 2-3 দিনের মাথায় পেয়ে গেছি। দেন অনেক কয়েক সেট ভালো কিওয়ার্ড পেয়ে গেছি। এর মধ্যে আমার মনে আছে লাইক ওই যে বিভিন্ন শ কাটার, স্কেটবোর্ড, এরপরে হচ্ছে কার ভ্যাকিউম নিয়েই শুরুতে স্টার্ট করছিলাম, ভাবছিলাম যে এটা নিয়ে করব। এরপরে আরও বেশ কিছু নিয়ে করার পরে দেখলাম যে না, ব্লেন্ডারটাই বেস্ট হবে, এটার প্রাইজিংও ভালো, ইভেন ইউজ ভালো, বা দেখলাম যে এটার হচ্ছে কিওয়ার্ডগুলো খুব ইজি ছিল সেই সময়। সেইভাবে দেখেন এইখান থেকে আমরা লাইক এইভাবে এই জন্য রিসার্চ করতে হবে, যখন পাবেন তখন দেখবেন যে একবার ইজি হয়ে গেলে এটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট না। না আমি তো হচ্ছে শুরু করার আগে এক এক টপিকস নিয়ে দেখে ফাইনালি ভাবছি যে এটা নিয়েই আগাবো। মানে শুরুতে যখনই কার ভ্যাকিউম পেয়েছি ভাবছি এটা নিয়ে স্টার্ট করবো, আমি কিন্তু স্টার্ট করে দেই নাই, না স্টার্ট করি নাই, ভাবলাম যে আরও কিছু দেখি।
এভাবে খুঁজতে খুঁজতে লাস্টে মানে ওই যে বললাম এর মধ্যে তো আরও অনেক কিছুই দেখেছি, কিন্তু কয়েকটা নিয়ে থাকে না যে এই কয়েকটা নিয়েই কাজ করা যায়। আবার চাইলেও তো আমি অ্যাট এ টাইমে এত সাইট নিয়ে কাজ করলে আগাইতে পারবো না, একটা টপিকস নিয়ে। জি, তাহলে হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে ব্লেন্ডারের ডেসক্রিপশন দিয়ে দেন, আমি আমার কিওয়ার্ডগুলো দিছিলাম, তাহলে এটা ভুল, মানে আমি আমার কিওয়ার্ডগুলোর উপরে কাজগুলো করব। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে প্রথম হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আপনার যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ড নিয়েই তখন আপনি লাইক হচ্ছে 10টা বা 15টা, হ্যাঁ ওইটা দিয়েই শুরু করতে হবে। পুরো কন্টেন্টটাই হবে ওই কিওয়ার্ডকে বেস করেই, মানে আমাদের টার্গেটই থাকবে ওই ওয়ার্ডটাকেই আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে যাব। কিন্তু আমাদের কথা ছিল, একটা ফরম্যাট করেছিলাম যে ওই কিওয়ার্ড নিয়ে শুরুতে আমরা একটা ইন্ট্রো লিখবো, এরপরে হচ্ছে কোনো H2, যেমন হচ্ছে লাইক ওই যে আমরা বেনিফিটস অফ ডাই কার্পেট, দেখেন আমার বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার আমার কিওয়ার্ড ছিল। আমি কিন্তু সেখানে কার্পেট ক্লিনার, বেস্ট কার্পেট ক্লিন এই সেই কথাবার্তা নিয়ে আসি নাই। আমি আমার ফোকাস ঠিক রেখেছি যে আমার টপিক্সটা ছিল বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার, আমি যেটা দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম ওইটা নিয়েই কিন্তু আমি ইন্ট্রোটা লিখেছি। এরপরে সাব হেডিংয়ের মধ্যে কি করেছিলাম যে ওই টপিক্স রিলেটেড বেনিফিটস অফ ডাই কার্পেট ক্লিনার পাউডার, ওইটার মধ্যেও ঘুরে ফিরে আমি কিন্তু ওই যে ডাই কার্পেট ক্লিনার পাউডার জিনিসটাকেই রিপ্রেজেন্ট করেছি। এরপরে আমি লিখলাম যে লাইক ধরেন টপ 10 ডাই কার্পেট ক্লিনার পাউডার অথবা 10 বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার। এখানে শুধু শুরুতে 10 কথাটা অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি 10টা প্রোডাক্টকে রিভিউ করব বা 9টা প্রোডাক্টকে রিভিউ করব। এখন ওই যে ডাই কার্পেট ক্লিনার পাউডারের যে আইটেমগুলো আছে, এগুলো যে অ্যামাজন থেকে এসএল বাই অ্যামাজন বা অন্য কম্পিটিটররা কারা কাজ করতেছে, সেখানে কিন্তু আমি এক একটা আইটেমকে স্টার্ট করেছিলাম আর সেটা নিয়ে লিখেছিলাম। এরপর লাস্টে এসে হাউ টু চুজ দ্য বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার, মানে কিভাবে চুজ করতে পারেন সব থেকে ভালো ডাই কার্পেট ক্লিনার পাউডারটা, ওইখানে নিয়ে আমরা কিছু ওই যে পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। দেন লাস্টে গিয়ে কিছু এফএকিউ দিয়েছিলাম। জি, কিছু এফএকিউ এর মধ্যেও ওই ডাই কার্পেট ক্লিনার পাউডার রিলেটেডই কিন্তু কিছু এফএকিউ নিয়ে লিখেছিলাম, এবং লাস্টে কনক্লুশন সেটাও কিন্তু আমরা ওই বেস্ট ডাই কার্পেট ক্লিনার পাউডার নিয়েই লিখেছিলাম। এটা এখনো শেষ হয়নি, এফএকিউ সব আছে। জি, বাট দেখেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ফোকাস কিন্তু ওই যে টপিকস নিয়ে শুরু করব, যে কিওয়ার্ড নিয়ে পুরো কন্টেন্টটাই আমার ওই কিওয়ার্ডকেই রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, কিওয়ার্ডগুলো এটার মধ্যেই থাকবে, যেমন কিওয়ার্ড রিলেটেড হবে। যেমন আমি আরেকবার একটু দেখাই, যে আউটডোর গিয়ার ল্যাব, এইটা নিয়ে তো আমি আপনাদেরকে অনেক, আপনাদের ব্যাসে এইটা নিয়ে বেশি আমি এক্সাম্পল দিয়েছি। এই জন্য যেটা করবেন, একটু মানুষজনের কন্টেন্টগুলো বেশি দেখবেন। এদের এখানে মাল্টিপল ক্যাটাগরি আছে, আমি ধরেন বাইকের ক্যাটাগরিতে আপনাদেরকে বেশি বুঝিয়েছিলাম। হ্যাঁ, ওকে, আমি দেখেছিলাম। আচ্ছা, আমি একটু যাই, দেখেন এইখানে কিন্তু কি তাদের টপিকস কিন্তু জি বাইকই, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড। কারণ বাইক লিখে মানুষ হয়তো বলেছিলাম 1000, 2000 বা 1 লক্ষ ভাবে সার্চ করে, কিন্তু তারা যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করাতে চাচ্ছে পুরো কন্টেন্টটা সেই কিওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করতেছে। তার যদি টপিকস হয় এখানে এই যে বেস্ট বাইক শুজ, তাহলে পুরো কন্টেন্টটাই দেখবেন যে বাইক শুর উপরেই তৈরি করা। ওকে, সো কন্টেন্ট হতে হবে আসলে এভাবে করে। আচ্ছা, এখন আপনার কন্টেন্টে যদি দেখি, না এটা তো করা যাবে না। আপনি তাহলে তো মানুষ একটা কন্টেন্ট দিয়েই এক টাইপের সব কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলতো, এটা তো সম্ভব না। জি, আচ্ছা, ওকে, তাহলে আপনি একটু লগ ইন করে দেন, আমি পরেরটা একটু দেখি। এখানে আপনার বেস্ট নন টক্সিক এয়ার ফায়ার, হ্যাঁ না এটা করা যাবে না। আর এই যে মাঝখানে এটা যে এগুলো দিবেন না, এই যে হাইপেন টাইপেন এগুলো দিবেন না, এটা দিবেন টাইটেল সেপারেটর বলতে আপনার যখন কিওয়ার্ডটাকে কভার করলেন এর পরে কিছু লিখবেন তখন এটা দিতে পারেন, বা ওই যে লম্বা একটা টান টাইটেল সেপারেটর স্ল্যাশ না, ওই যে দাড়ি টাইপের একটা। এই যে আমরা যদি এখানে সার্চ করি দেখেন কোনো কিওয়ার্ড দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমি ধরেন দিলাম এক্সাম্পল বেস্ট স্মুদি ব্লেন্ডার বা কোনো একটা টপিকস লিখে আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, লাইক এই যে দেখেন তার হচ্ছে কিওয়ার্ডটা বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস, এটা বোঝা যাচ্ছে এই টপিকসটা কিওয়ার্ড দিয়ে টাইটেলের পার্টটা শেষ হয়েছে, পরের টুকুর মাঝখানে তারা এই যে টাইটেল সেপারেটর দিয়েছে। অনেকেই কেউ কমা দিয়েছে,
এই যে এইটার কথা বলতেছিলাম যে অনেক সময় সে এভাবে করে তার ব্র্যান্ড নেম কি করতেছে বা অন্য টপিকস হইতে পারে, বা অনেকে এই যে ক্লোন দিচ্ছে। ওকে, এই যে বেস্ট ব্লেন্ডার এটা হচ্ছে তার কিওয়ার্ড এভাবে। ওকে, সো যখন যে কিওয়ার্ড হবে ওইটা দিয়েই শুধু আপনাকে কাজ করতে হবে। যে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার, এখন বেস্ট পার্সোনাল ব্লেন্ডার কিওয়ার্ডটাকে যদি আপনি র্যাঙ্ক করাতে চান তাহলে এদের দেখবেন পুরো কন্টেন্টটাই বেস্ট পার্সোনাল ব্লেন্ডারের উপরে। দেখেন এই যে যারা র্যাঙ্ক করছে তাদেরকে একটু খেয়াল করবেন, এদের কন্টেন্টগুলো একটু পড়বেন, তাহলে আইডিয়া পাবেন আরও। এখানে কিন্তু এই যে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার তার পুরো কন্টেন্টটাই রিপ্রেজেন্ট করবে এই জিনিসটাকে। হ্যাঁ, সো পুরো জিনিসটা এইটা। আর আগে পিছে যেটা আছে এটা তো হেডিংয়ের কারণে এক্সট্রা অ্যাড করেছে, এটা একটু ক্যাচি বা সুন্দর দেখানোর জন্য। কিন্তু আপনি যদি দেখেন তার টার্গেট থাকবে যে ইউআরএল এর মধ্যে, ইভেন অন্যান্য জায়গায় না, এগুলো বাধ্যতামূলক না। কিন্তু আপনার যদি ধরেন একটা সেন্টেন্সের মধ্যেই হেডিং হয়ে যায় তাহলে তো আর কমা এগুলোর দরকার নাই। কিন্তু যদি কোনো মিনিংফুল পুরো সেন্টেন্সটা টাইটেল না হয় তখন তো আপনাকে ওই কমা বা ক্লোন দিয়েই ডিভাইডেড করতে হবে। যেমন আমি যদি এদিক থেকে দেখাই, লাইক হচ্ছে ধরেন এখানে যেমন একসাথে আপনার হচ্ছে না, যেমন বেস্ট চিপ স্মুদি ব্লেন্ডার এরপরে হাই কোয়ালিটি 2024, এইটা তো এই সেন্টেন্সের সাথে যায় না। কিন্তু যদি এরকম হইতো 6 বেস্ট ব্লেন্ডার ফর স্মুদি 2024, তাহলে কিন্তু আর মাঝখানে ক্লোন টোলন কোনো কিছু দরকার ছিল না, কারণ একটা সেন্টেন্সেই আসলে কাভার হয়ে যাচ্ছে, এখানে আর সেপারেটর দেওয়ার দরকার নাই। কিন্তু আমি দিলাম যে বেস্ট স্মুদি ব্লেন্ডার, এরপর দিলাম আওয়ার এক্সপার্ট অ্যানালাইসিস ফর 2024। তো এক সেন্টেন্সে তো মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না, তখন ওই যে আওয়ার এক্সপার্ট অ্যানালাইসিস ওইটার আগে আমাকে হয় ক্লোন দিতে হবে, অথবা যে দাড়ির মতো দিতে হবে, অথবা হাই পেন দিতে হবে, ডিভাইডেড করতে হবে, কারণ যেহেতু এটা একটা মিনিংফুল সেন্টেন্স না। হ্যাঁ, গ্রামাটিক্যালি যায় না এটা। আচ্ছা, সো দেখেন এই যে বললাম এরকম দেখবেন যে এরা পার্সোনাল ব্লেন্ডার বলতে পুরো কন্টেন্টটা ওই পার্সোনাল ব্লেন্ডারকে রিপ্রেজেন্ট করতেছে। এই টপিক্সে সেটা দিয়ে শুরুতে ইন্ট্রো লিখলো, এরপরে আপনার এই পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে যে 5টা বা 10টাকে নিয়ে লিখবে সেগুলো নিয়ে লিখতেছে, লাস্টে গিয়ে ওভাবে কীভাবে চুজ করবে বেস্ট ওয়ান, বা হচ্ছে আপনার কিছু এফএকিউ দিতে পারে, লাস্টে কনক্লুশন। এটাও যদি দেখি যে ওয়্যার কাটারের বেস্ট পার্সোনাল ব্লেন্ডার, দেখেন শুরুতে সে শুধু ভালো লাগার জন্য দা অ্যাড করেছে, এটা কিন্তু কিওয়ার্ডের কোনো পোর্শন না, এটা হেডিংয়ের পোর্শন। কিন্তু তার হ্যাঁ অনেক সময় দেয়, অনেকে আবার এটা না দিলেও কোনো আপনার ভুল না। আপনি এখানে 10 বেস্ট পার্সোনাল ব্লেন্ডার এটা দিয়েও হেডিং করতে পারেন। ওকে, আচ্ছা আমরা এখানে যদি দেখি, এরপরে দেখেন ওই যে বললাম হেডিং দিয়েছে, দেন সে ইন্ট্রো লিখলো। ওকে, এরপরে সে যে কয়েকটা টপিকস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কথা বলবে সে সেই কয়েকটা নিয়ে কথা বলতে পারে। এরপরে হাউ টু পিক, সেই সবগুলো একই টপিক্সের মধ্যে সে কথা বলবে, হাউ টু ইউজ, বাট এই কথাবার্তার মধ্যে দেখবেন পার্সোনাল ব্লেন্ডারই। জি, সো এখানে পুরো জিনিসটা একটা কিওয়ার্ডেই। জি, আচ্ছা, আর এইটা নিয়ে আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেহেতু এখানে ঢুকলাম, জাস্ট ধরেন কোনো একটা টপিক্স, এখন সে এক্সাম্পল এগুলো তো আমরা যে দেখেছিলাম ইউএসএ দিলাম, দেন এখান থেকে তো আমরা এই যে ইনফরমেটিভ বা বাইং, ধরেন আমি এদিক থেকে বাইং, দেখেন এক এক টপিক্স দিয়ে ক্যাট ফুড কথা দিয়ে মানুষ হয়তো 1,86,000 প্লাস ভাবে সার্চ করে। তো আমার এত কিওয়ার্ড দরকার নেই, আমার একটা সাইটের জন্য বলেছি লাইফ টাইম 100-200টা কিওয়ার্ড হয়ে গেলেই না, শুরুতে কাজ করার জন্য 20টা কিওয়ার্ড হলেও বোঝা যায় যে না এই টপিক্সে যেহেতু আমি এতগুলো কিওয়ার্ড পেয়েছি টপিক্সটাকে কাভার করা যাবে বা আরও কিছু কিওয়ার্ড পাবো। সো এখানে আসলাম, আর ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য তো এই পাশে অপশন আছে। দেন আমরা যে আগে যেভাবে দেখেছিলাম যে এখানে অনেক সেপারেটেড অপশন আছে, যেহেতু এত কিওয়ার্ড দেখার মতো সময় আসলে আমাদের ধৈর্যও থাকবে না, দেখে সময় নষ্ট, আমরা ভলিউম দিয়ে হয়তো ডিভাইডেড করতে পারি। তবে মেইনলি আমরা কেডির এইখানে ভেরি ইজি মানে যেগুলো খুবই সুপার ইজি হবে, আর ইনক্লুডের জায়গায় তো আমাদের বাইং ইন্টেন্ট নেওয়ার জন্য বেস্ট কথাটা অ্যাড করতে পারি আমরা। আরও অন্যান্য টার্ম আছে, বাট বেস্টটাই তো বাইং কিওয়ার্ডের জন্য সব থেকে বেস্ট, যে বেস্ট কথাটা থাকবে। তো দেখেন আমি 60টার মতো পেয়ে গেলাম যেগুলো হচ্ছে সুপার ইজি কিওয়ার্ড, এবং আমরা চাইলে এগুলো একটু টেস্ট করে দেখতেও পারি আমাদের কনফিউশন দূর করার জন্য। ওই যে আমরা ম্যানুয়ালি চেক করেছিলাম কি করে, অল ইন টাইটেল বা কেজিআর,
সো অল ইন টাইটেল দিয়ে এই টাইপের কিওয়ার্ডগুলো অলরেডি 60টা পেয়েছি মানে কিন্তু এনাফ। এবং শুধু ভেরি ইজি না, আমরা ইজিগুলো নিই এইখানে, যেমন 5টা। সো টুল যেটা বলবে এখানেও ইজিই পাবেন। এছাড়া দেখবেন এটার আবার সার্চ ভলিউম আছে কিনা আমরা একটু দেখি। সার্চ ভলিউম কিন্তু আবার অল ইন টাইটেল দিয়ে সার্চ করলে হবে না, আলাদাভাবে সার্চ করতে হবে। 320 শুধু ইউএসএতে, অন্যান্য কান্ট্রিতে আরও আছে। ওকে, জি, লাইক যে কোনো একটা কিছু এমনিতেই দিলাম। এছাড়া কিন্তু আরও বিভিন্নভাবে আমি সার্চ করতে পারি। বেস্ট ওই যে ওয়েট ক্যাট ফুড বা ড্রাই ক্যাট ফুড বা এরকম আরও বিভিন্ন টাইপের ক্যাট ফুডের ধরন আছে, সেগুলো দিয়েও সার্চ করতে পারেন। হ্যাঁ, উনি 3টা নিশ নিয়েছে। আমি বলেছিলাম শুরুতে, মানে আপনি পুরো সাইটটা ব্লেন্ডার নিয়ে বানাবেন। হ্যাঁ, আপনি সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরুতে আপনার নিশ নিয়েই করেন, কোনো একটা টপিকস নেন, এটা বেশি ভালো হবে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমি শুরুতেও বলছিলাম, এবং এতে আপনাদের হ্যাসেলও কমবে, যে একই টপিক্সের উপরে রিসার্চ, একই টপিক্সের উপরে লিখবেন, ওই টপিক্সটাকে খুব দ্রুত গ্র্যাপও করে ফেলতে পারবেন। কারণ গুগল এখন খুব বেশি হচ্ছে টপিক্যাল অথরিটির প্রায়োরিটি দিচ্ছে। আপনি যদি এক এক টপিক্স নিয়ে বলেন, তার থেকে একটা টপিক্সেই ওই পরিমাণ কন্টেন্ট দেন, আপনি ওই টপিক্সটাতে একটু প্রাধান্য বেশি বিস্তার করতে পারবেন। মানে ধরেন শুধু ব্লেন্ডার হলে আপনি একটার মধ্যে প্রয়োজনে রাখেন, ব্লেন্ডারে দেখেন ধরন আছে, কিছু স্মুদি আছে, কিছু পার্সোনাল ব্লেন্ডার আছে, এভাবে আপনি 2-3টা ক্যাটাগরি করেন। অথবা শুধু একটা ক্যাটাগরির মধ্যেও সব দিতে পারেন। অথবা চাইলে ওই যে আপনার একটা পার্সোনাল ব্লেন্ডার দেন, একটা স্মুদি ব্লেন্ডার দেন, একটা হয়তো ব্লগ অপশন রাখেন বা রেসিপি অপশন রাখেন বা টিপস অ্যান্ড ট্রিক্স দেন, ওইটার মধ্যে শুধু ইনফরমেটিভ পাবলিশ করেন। সো পুরো সাইটটি হবে ব্লেন্ডার নিয়ে। অথবা যারা এয়ার ফ্রায়ার নিয়ে করবেন, শুধু পুরো সাইটটাই এয়ার ফ্রায়ার বেস হবে। ওকে, আর এখান থেকে যেমন এই যে দেখলাম, এগুলো আরও একটু টেস্ট করেন, দেখবেন যে ম্যাক্সিমাম সবগুলোই ভালো আছে। যেগুলো খারাপ হবে, মনে হবে যে না ওইখানে গিয়ে অল ইন টাইটেল অনেক বেশি, ওইটা বাদ দিয়ে দেন ক্রস চেক করে, বা আসলে এক্সট্রাভাবে চেক না করলেও চলে, কারণ ম্যাক্সিমাম এগুলো ইজি থাকবে। এছাড়াও এগুলো শেষ হয়ে গেলে এরপরে যেগুলো এই যে ইজি আছে, এখানে গেলে তো আরও অনেক বেশি কিওয়ার্ড পাওয়া যাবে, 337টা। ইজিগুলো নিয়েও কাজ করা যায়, কিন্তু সবার আগে আমরা ভেরি ইজি এগুলোকে প্রায়োরিটি দিতে পারি। এরপরে এগুলো যেগুলো হচ্ছে মোটামুটি ইজি বলতেছে, এগুলো নিয়েও কাজ করা যায়। এগুলোর কি অবস্থা আমরা একটু দেখি। এইগুলোও টেস্ট করে এখান থেকে অনেক পাবেন, কিন্তু ভেরি ইজি মানে এগুলো সুপার ইজি কিওয়ার্ড, যেগুলোতে কম্পিটিশন খুবই কম। ওকে, ইজির মধ্যে এগুলোতে অনেক কম আছে। জি, সো 320টা দেখেন এই টপিক্সে পেলাম। আর এক টপিক্সে গিয়ে এত বেশি কিওয়ার্ড এত ইজি নাও পেতে পারি, ওই যে এই জন্য আমাকে ডিফারেন্ট টপিক্সের মধ্যে গিয়ে সার্চ করতে হবে। ওকে, সো যাই হোক, এটা আমরা একটা আচ্ছা। সো যাই হোক, এদিক থেকে শুধু এটাই যে আমরা ইজি পেলাম এমন না, আরও অনেক টপিক্সে আছে, পেয়ে যাবেন। এর থেকেও বেশি ইজি, বেশি সার্চ ভলিউমেরও পাবেন। বাট ওই যে বেশি, এটাকে বলা হয় কিওয়ার্ড মাইনিং, মানে অনেক বেশি খোঁজাখুঁজি করতে হবে। হ্যাঁ, খোঁজাখুঁজি করতে হবে, এর থেকেও অনেক বেটার পাবেন। না, অবশ্যই এখানে অনেক কাজ, বাট একবার এই যে রানিং হয়ে গেলে তখন দেখবেন যে এটা অনেক স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি নিজেও মনে হয় আমার গল্প বলছিলাম যে হ্যাঁ, না শিওর। বুঝতে পারছি। না, বুঝতে পার, আমি নিজেই তো আমার হিস্ট্রি অনেক সময় বলছি যে আমি হ্যাঁ ভাবতাম যে মেবি ক্লিক করতে হবে এই টাইপের কিছু একটা। না, উনি হয়তো নিজেই জানে না, এই জন্য। না, অবশ্যই পৃথিবীর সব কিছু অনেক ইয়ে, বাট এইখানে হ্যাঁ, এটা যদি কেউ না জানে তাহলে সে হয়তো বলতে পারে না ঠিক আছে।
কারণ আপনার বাস্তবতা জেনে আসাটাই সব থেকে ভালো, না হলে তো দেখা যাবে শুরুতে ডিমোটিভেটেড হয়ে গেলে ঝামেলা। বুঝতে পারছি। না সেটা অবশ্যই, এটা আমি বলি এই জন্য আমি শুরু থেকেই বলছি যে আমারও এরকম মনে হয়েছে, তবে এর থেকে আরো অনেক ইজি টপিকসও সামনে আসবে। ওকে, এটা তো জাস্ট হচ্ছে আমি বলবো যে সব থেকে কঠিন পার্ট। যারা মনে করবেন যে একান্তই এসইও অবশ্যই কঠিন একটু, বাট যারা মনে করবেন এসইও দিয়ে একান্তই হচ্ছে না, তখন নেক্সটে আরো অপশন আছে, বাট ওগুলোর জন্য ওয়ে বাট না অবশ্যই না, আমি বলবো এখন আর এআই এর দিকে যাওয়ার দরকার নেই। এআই লাস্ট যে আপনার মূলত আপডেটটা আসছে ওইখানে মূলত এআই কন্টেন্টগুলোকেই বেশি ধরছে। হ্যাঁ, এআই কন্টেন্ট ডিরেক্ট এআই কন্টেন্ট দিয়ে পাবলিশ করার দরকার নেই। ওকে, সো যাই হোক আমরা হচ্ছে এইখানে এগুলো দেখলাম। আমাদের লাস্ট কোথায় ছিলাম, আমরা একটু আমাদের মেইন টপিকসে আবার ব্যাক করি। আমি বলবো কন্টেন্ট রাইটিং এর জন্য ডিরেক্ট কোনো অ্যাপসের উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই। ইনফরমেশন নেন, নিজের মতো করে আসলে মডিফাই করে লিখে ফেলতে হবে। তবে কন্টেন্ট রাইটিং এর জন্য চ্যাট জিপিটি ফ্রিতে, আরেকটু যে গুগলের যে বাট এখন নাম করছে হচ্ছে জিএম নিয়ে এরকম একটা নাম। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি দেখাচ্ছি, যে লিখবেন হচ্ছে গুগল বার্ড। ওকে, গুগল বার্ডস লিখবেন, এই যে জিমিনি এখন এভাবে নাম দিয়েছে। হ্যাঁ, এটার নাম ওরা চেঞ্জ করছে। ওকে, আমি ইংলিশে দিলাম, দেন দেখেন এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, বা এগ্রি এরকম, মানে তাদের হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। এরপরে জাস্ট এখন এখানে বিভিন্ন কিছু, আচ্ছা দান আমরা ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ এটা সেম চ্যাট জিপিটির মতোই, সেম টু সেম। আচ্ছা যাই হোক, ল্যাঙ্গুয়েজটা আমি দেখি কোথায় থেকে চেঞ্জ করতে পারবো। এটা চ্যাট জিপিটি, এটাও অনেক ভালো কাজ করতেছে ইদানিং। গুগলের যেহেতু ওরা নিজেরা ইমপ্রুভ করে ফেলতেছে ডে বাই ডে। সেটিংসে পাবলিক লিংক না, একটা আমি দেখি বাংলা বোঝা ডিফিকাল্ট। আচ্ছা আমি একটু ইংলিশ এভাবে ট্রাই করি। আচ্ছা আমি ধরেন লাইক এইখানে কিছু একটা দিলাম, বারো সুন্দর করে ওকে বোঝাইলে ও ওভাবে লিখতে পারবে। জাস্ট দিলে দেখেন, ওকে চ্যাট জিপিটি স্টাইলের, বাট এগুলো নিয়ে ডিরেক্ট সেম টু সেম ইউজ না করে নিজের মতো একটু মডিফাই করে ফেলতে হবে। জি, চ্যাট জিপিটির মতোই। সো এটা ওকে, যাই হোক এটা জাস্ট যেভাবে খুব ইজিলি জাস্ট জিমেল লগইন থাকা অবস্থায় গেলেই ওই যে আমি যে কয়েকটি স্টেপ করলাম এইভাবে করলেই হয়ে যাবে। এবং এটা দিয়ে কিন্তু একদম ফ্রেশ মেইল, এইটা দিয়ে এর আগে কখনো লিখি নাই, আমার অন্য মেইল ছিল, দেখলাম ওইটা লগ ইন করা থেকে জাস্ট এটা দিয়ে যে 2-3টা স্টেপ পার হলেই লেখা স্টার্ট করে দিতে পারবেন। ইভেন চাইলে এখান থেকে বাংলাও কিন্তু লেখা যায়, আপনি বাংলায়ও লিখতে পারবেন। আচ্ছা ওকে, আমাদের তাহলে মেইন টপিকসটা একটু আমরা আবার দেখে নেই। সামনে ইজি টপিকস আসবে এসইও শেষ হওয়ার পরে। আসলে এসইও শেষ না হওয়া পর্যন্ত ইজি টপিকস নাই, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবথেকে এসইওটাই একটু টাফ। বাকি জিনিসগুলো অনেক ইজি, এটা আসলে যে কেউ একবার দেখায় দিলে আসলে পারবেন। যেমন ফেসবুক অ্যাড, ইউটিউব, এগুলো আবার মজা লাগবে, কারণ সবাই আমরা যেহেতু অলরেডি এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত, এবং ওইখানে এত ইঞ্জিনিয়ারিং কোনো সিস্টেম নাই।
ওইখানে লাইক হচ্ছে একটু দেখায় দিলে যে কেউ পারবেন, মানে একদিনেই মাস্টার হয়ে যাইতে পারবেন এরকম। সো ওগুলো নিয়েও কাজ করার অনেক অপশন আছে। আচ্ছা, ইনশাল্লাহ এইটার জন্য অবশ্যই আগে শিখতে হবে, সমস্যা নেই, ওই জায়গায় আমি যাবো, ইভেন হচ্ছে পার্সোনালিও গাইড করব যে কার জন্য হয়তো কি স্টার্ট করা ভালো হবে। বাট এই জন্য আমাদেরকে একটু শেষও করতে হচ্ছে, আমি এসইওটা শেষ করে মার্কেট প্লেসটার দিকে একটু যাব, কিন্তু ফাইনালি যখন পুরো জিনিসটা শেষ হবে তখন দেখা যাবে একটা ক্যারিয়ার পাথ, যে ধরেন আপনি এসইওতে মনে হচ্ছে যে না এটা আমাকে দিয়ে হবে না, তখন আমি প্রয়োজনে আপনি একটা লাইক ই কমার্স বেস শুধু ফেসবুক দিয়েই আপনি বা ইউটিউব দিয়েই কভার করতে পারবেন, অথবা চাইলে মার্কেট প্লেসেও শুধু ফেসবুকের কাজ করতে পারবেন, ওভাবে প্রোফাইলগুলো রেডি। সো সমস্যা নেই, এটা নিয়ে আমি একটা গাইডলাইন দিব কার জন্য কি করা বেটার হবে, আপনারাও একটা ডিসিশন, আমিও মতামত নিব যে কার মনে হবে যে আপনি ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, ভিডিও কন্টেন্ট বানাইতে পারবেন, বা কে হচ্ছে এসইও নিয়ে করতে চান, অথবা কে হচ্ছে শুধু লাইক একটা ই কমার্স টাইপের বিজনেস বা অনলাইন বেস কোনো বিজনেস রান করবেন। ওকে, আচ্ছা আমরা যদি যাই আমাদের একটা মিনিট এসইওতে যদি আসি, আচ্ছা ওয়েবসাইট হেলথ চেক এগুলো নিয়ে, গুগল অ্যানালিটিক্স নিয়েও জি আমরা দেখেছি মূলত। হ্যাঁ, আচ্ছা গুগল মাই বিজনেসটা আমাদের এটা এখনো হয় নাই। আচ্ছা গুগল মাই বিজনেস নিয়ে তাহলে আমরা এখনই একটু দেখে নেই, যদিও এটা খুব ছোট টপিক, সেটা কি দেখেছি। আচ্ছা গুগল অ্যানালাইটিক্স এটা আমাদের হয়েছে যে লাস্ট ক্লাসটা যে দেখলাম এটা নিয়েই, জি এইটা আমরা তাহলে আজকে এখন একটু দেখি। যদিও আমি বলে নেই এটা কিন্তু ডিরেক্ট আমাদের এসইওর সাথে ওয়েবসাইট র্যাঙ্ক করার সাথে এটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ ওকে, সো তারপর এটা আমরা একটু দেখে নেই। ওকে, এইটা হচ্ছে কাদের জন্য মেইনলি দরকার, লোকাল বিজনেসের জন্য দরকার। লোকাল বিজনেস ধরেন কিভাবে, যেমন গুগলে কেউ আপনাকে খুব ইজিলি খুঁজে বের করতে চায়, যে আপনার কোনো একটা শোরুম আছে বা অফিস আছে, আপনি ধরেন সে এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, জি এখন জি ওই যে ম্যাপিং এর জিনিসগুলো, এছাড়া সেখান থেকেও আপনি কিছু লোকালাইজ ভিজিটর অনেকভাবেই পাবেন। আমি যদি একটু এক্সাম্পল দিই আরও ক্লিয়ার হবেন, আমরা মূলত অ্যাফিলিয়েট অ্যাডসেন্স বা এই টাইপের সাইটের জন্য কখনোই আসলে গুগল মাই বিজনেস আমরা ইউজ করি না, আমরা গুগল মাই বিজনেসগুলো ইউজ করি কেবলমাত্র লোকাল বিজনেসের জন্য। আচ্ছা শুধু ওই বড়টা বাদ দিয়ে অফ করবেন, ওই যে বড়টা কিন্তু আবার প্রজেক্টরের। ওকে, সো আমরা দেখি তাহলে, আমরা যেটা বললাম গুগল মাই বিজনেসের আমরা যদি এটার কার্যকারিতা দেখতে চাই, সে এক্সাম্পল লিখলাম ক্রিয়েটিভিটির এই জিনিসগুলো, এগুলো আমার অ্যাড করা ছিল সেই সময়, ইভেন আমার ওই যে পার্সোনাল মেইল দিয়ে, পরে অবশ্য চেঞ্জ করে তাদের বিজনেস মেইলে দিয়ে দেওয়া হয়েছে। সো এই যে হ্যাঁ, এখানে কেউ আপনার বিজনেসের নাম লিখে সার্চ দিলেই অটোমেটেড ডান পাশে কি করতে পারবে, আপনার এই যে কোম্পানির নাম, যখন আপনি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি যে নামটা দিবেন সেটা দেখাবে, আপনি কিছু ইমেজ নিজের মতো করে আপলোড করবেন সেগুলো এখানে দেখাবে, ইভেন টাইম টু টাইম বিভিন্ন অফার বিভিন্ন টাইপের ইমেজ হলে এখানে দিতে পারবেন, মানুষ এখানে ক্লিক করে সমস্ত ফটোসগুলো এগুলো দেখতে পাবে। ওকে, এগুলো কিন্তু এমনি এমনি আসে না, আপ করতে হয়। ওকে, বিভিন্ন ডিটেলস আসলে এখানে আপ করেছে তারা, কাজের পরিবেশ এভরিথিং টাইম টু টাইম। ইভেন এই পাশে হচ্ছে আপনার লোকেশন, মানুষ ক্লিক করে খুব ইজিলি ফোন থেকে ওই যে রিডিরেকশন দিয়ে বা এখান থেকেও ডিরেকশন দিয়ে কিন্তু অটোমেটেড তাকে সে যদি যেতে চায় খুব ইজিলি সেখানে পৌঁছাইতে পারবে। কিন্তু যদি গুগলে ওভাবে ম্যাপটা ডিটেক্ট করা না থাকে, খুঁজে পেতে কিন্তু অনেক সময় অনেক লোকেশন আমাদের অনেক টাফ হয়ে যায়, কিন্তু যেগুলো এভাবে অ্যাড করা থাকে এগুলো খুঁজে পাওয়া খুবই ইজি। এছাড়া ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে মানুষজন আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে। দেন হচ্ছে অনেকেই সেভ করে রেখেছে, অনেকেই রিভিউ দিয়েছে, রিভিউ দিলে বোঝা যায় যে না তাদেরকে ট্রাস্ট করা যায় বা তারা ভালো। কল এখানে ফোন নাম্বার দিয়ে রাখতে পারবেন, তাহলে যিনি হয়তো এভাবে ডিরেকশন যেতে চাচ্ছে না, ডিরেক্ট কল দিতে চায়, তার নাম্বার খুঁজে পাবে।
এছাড়া এখানে ডিটেলস অ্যাড্রেস আপনি লিখে দিতে পারবেন, এটা কখন ওপেন থাকে কখন ক্লোজ থাকে আপনি এই টাইমিংগুলো এগুলো এখানে দিতে পারবেন, তাহলে একজন মানুষ দেখে বুঝতে পারবে যে এখন ওনার অফিসে যাওয়া ঠিক হবে কি না। ইভেন এখানে জাস্ট এভরিথিং সব দেখতে পারবে, ফোন নাম্বার বললাম। এছাড়া যদি আমরা এখান থেকে দেখেন ডিরেকশনে যাই, তাহলে খুব ইজিলি আমরা যদি এই যে ক্লিপিং পাথ কিন্তু অটোমেটেড কোথায় যাব সেট হয়েই আছে। এখন আমি লাইক এখানে উত্তরা সেক্টর 7 ঢাকা ধরেন এক্সাম্পল, এভাবে আপনি দিলেন, অটোমেটেড আপনাকে সুন্দর মতো রিডিরেক্ট করে এখানে যাওয়ার জন্য কোন পথ দিয়ে যাবেন, ইভেন আপনি হেঁটে গেলে কত টাইম লাগবে, কিভাবে কোন রুট দিয়ে হেঁটে যাবেন, বা আপনি সাইকেল অপশন নাই, বিমানের অপশন এখানে নাই, অ্যাভেলেবেল না। ওকে, সো আপনি ট্রেনে যেতে পারবেন, বা এই যে প্রাইভেট কার নিয়ে যদি যেতে চান তাহলে কোন রুট দিয়ে যাবেন, কেমন টাইম লাগবে, ডিটেলস মানে খুব ইজিলি আপনাকে যে কেউ খুঁজে পাবে। ইভেন এখান থেকে আমরা রিপোর্টও দেখতে পারি যে কি পরিমাণ মানুষ গুগল বিজনেস দেখে আপনার কি করলো, আমার ওয়েবসাইটে যাচ্ছে, বা কতজন মানুষ রিভিউ দিচ্ছে, হ্যাঁ ওইটার একটা পুরো অ্যানালাইটিক্স ডেটা কিছুদিন পরই দিবে, প্রতি উইকে আপনাকে গুগল পাঠাবে। সো ওইখান থেকে কিন্তু একটা ভালো সংখ্যক ভিজিটর পাওয়া যায়। কিভাবে? কারণ অনেক সময় মানুষজন লিখতে পারে রেস্টুরেন্ট নিয়ার মি, এবং গুগল কিন্তু এই যে এই সমস্ত ডেটাগুলো কালেক্ট করে মূলত এই যে গুগল মাই বিজনেস এইগুলো দেখে। দেখেন রেস্টুরেন্ট নিয়ার মি যদি আমি লিখি, তাহলে গুগল কি করবে, ওই যে যারা এভাবে গুগলে কি করেছে গুগল মাই বিজনেস বা ম্যাপিং করে রেখেছে সেভাবে করে কিন্তু সে এই যে শুরুতে যেগুলো দেখাচ্ছে এগুলো গুগল মাই বিজনেসের রেজাল্ট, পরেরগুলো আসছে সাইট, বা আমি এখানে দিলাম সে এক্সাম্পল হসপিটাল নিয়ার মি, এই যে শুরুতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুগল মাই বিজনেসের। সো এই যে যারা এভাবে গুগল মাই বিজনেস দিয়েছে এবং একটু বেশি রিভিউ থাকে তারা উপরের দিকে যায়, এবং চেষ্টা করবেন রিভিউগুলো একটু কিওয়ার্ড ইনপুট করে কিছু কমেন্টস করতে, তাহলে এগুলো জাস্ট র্যাঙ্ক করে ফেলে। সে এক্সাম্পল আপনার কোনো একটা রেস্টুরেন্ট আছে, তাহলে এই যে রেস্টুরেন্ট নিয়ার মি যখন উত্তরা থেকে লিখবে সে তো ম্যাপে বুঝতে পারে কোথায় কোনটা আছে, এই রেজাল্টগুলো কিন্তু গুগল অটোমেটেড করে দেয় তার ওই যে অ্যানালাইটিক্স অ্যাড করে, যেহেতু লোকেশন এভরিথিং দেয়া আছে। আর এটাকে র্যাঙ্ক করার বুদ্ধি হচ্ছে কিছু আপনাকে ওই যে ভালো ওই রিলেটেড রিভিউ বাড়াইতে হবে, এবং হচ্ছে কিছু ভালো কিওয়ার্ড বেস করে কমেন্ট করতে হবে, মানে রিভিউ দিতে হবে। ওই যে যখন আমরা কমেন্ট লিখি যে লাইক এক্সাম্পল মির্চি ঢাকা ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট নিয়ার উত্তরা এভরিথিং, এই টাইপের করে কিওয়ার্ডগুলো যেগুলো মানুষজন লিখে ওই যে সার্চ করতে পারে, বা নিয়ার মি ইন উত্তরা ওভাবে করে একটু কমেন্ট করতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে অ্যাড করতে হবে এটা আমরা দেখি। তাহলে আমরা তো গুগল মাই বিজনেসেরটা বুঝলাম, আমরা বললাম এগুলো অ্যাফিলিয়েট সাইট অ্যাডসেন্সের জন্য কখনোই এইটা আসলে আমরা ওপেন করি না, কারণ ওইটা তো আমরা প্রয়োজনে বাংলাদেশে থেকে ইউএসএতে বিজনেস করতে সেগুলো প্রকাশও করতে চাই না যে আমরা আসলে বাংলাদেশে বসে কাজ করতেছি। জি, এগুলো লোকাল বিজনেসের ক্ষেত্রে আমরা কেবলমাত্র কি করি, আমার বিজনেস প্রতিষ্ঠানটা খুঁজে পাওয়ার জন্য আমরা এই ইজি ওয়েগুলো কাস্টমারের জন্য করে দেই। জি, যেমন আমাদের বিভিন্ন লাইক হচ্ছে ধরেন পারফিউমের আউটলেট আছে, আমরা খুব ইজিলি ওভাবে করে দিলে কি হয় যে কেউ ইজিলি কিন্তু খুঁজে পেতে পারে। যেমন আমাদের এইখানে ধরেন, হ্যাঁ অবভিয়াসলি এটা মানুষ প্রতিনিয়তই যে খুঁজে। ইভেন এটার প্রমাণ যদি বলি যে ধরেন আমাদের পারফিউমের আমাদের মেন ওয়েবসাইটটা আমাদের হেড অফিস যেটা উত্তরা, এখানে কিন্তু কোনো আউটলেট নাই, আমরা সেলও করি না, কিন্তু ওই যে প্রচুর মানুষ দেখা যায় ওই ম্যাপ ধরেই চলে আসে। ওকে, নেভিগেশন, জি, কারণ এক একজন আসলে এক এক স্টাইলে সার্চ করে, সবার তো সার্চ টার্ম একই রকম না। আচ্ছা, এখন এটাকে অ্যাড করার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা লাগবে অবশ্যই গুগল অ্যাকাউন্ট বা জিমেইল লাগবে, আর আমাদের তো বিজনেস নেম থাকবেই। সো আমরা এখন লিখব গুগল মাই বিজনেস। এটাতে লেখার জন্য কি করতে হবে, গুগল মাই বিজনেস আমরা ফার্স্ট লিখব। আচ্ছা, যে গুগল মাই বিজনেস লিখলাম, দেন ম্যানেজ নাও। আচ্ছা, আমি এই মেইলটা একটু অ্যাভয়েড করি, এটা দিয়ে যেহেতু আসলে এতে করা আমি অন্য একটা মেইলে যাচ্ছি।
চাইলে এসে দিতে পারেন, আমি এখন তারটাও অ্যাড করে দিতে পারি। আপনারটা কি অ্যাড করা আছে আপনাদের বিজনেস প্রতিষ্ঠান? আচ্ছা, তাহলে আপনার মেইলটা এখন লগ ইন করে দিতে পারেন। হ্যাঁ, মানে যদি সমস্যা না থাকে, লাইক আপনাদের বিজনেস যেটা আছে আপনার মেইল দিয়ে আপনাদের লোকেশনটাই গুগলে অ্যাড করে দিব, এটা বলতেছিলাম। ওকে, আচ্ছা তাহলে আসেন, আমরা মেইল লাগবে, আমি আমারটাকে লগ আউট করে ফেলি, অথবা ইনকগনিটোতে করলেও হবে। আমরা হচ্ছে এইখানে যাই, জি। তাহলে এখন দেখি আমরা যে কোনো কিছু একটা অ্যাড করব। আচ্ছা, সো আমরা জাস্ট কি করতে হবে, গুগল মাই বিজনেসকে অ্যাড করার জন্য জিমেলটা লগ ইন করে নিতে হবে, যেহেতু এটা গুগলের সার্ভিস ম্যান্ডেটরি, আমাদের জিমেল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো মেইল লগ ইন করলে হবে না। দেন আমরা চলে যাব কোথায়, গুগল মাই বিজনেস। জি, অবশ্যই লগ ইন করা অবস্থায় থাকতে হবে, আদারওয়াইজ হবে না। জিমেল লগ ইন করে দেন আমরা চলে যাব গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেসে যাওয়ার পরে দেন আমরা ম্যানেজ নাও অপশন দেখতে পাবো। সো ম্যানেজ নাওয়ে ক্লিক করলাম। এখন শুরুতেই আমাকে বলবে বিজনেস নেম। আসলে আমি যদি গুগলে অ্যাড করতে চাই, যেমন দেখলাম ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, বা ব্র্যাকেটে আবার দিয়েছে পিপিএল বা সিসিপিএল সামথিং। ওকে, সো এইভাবে আপনাকে নেমটা দিতে হবে, যেটা আপনি যে নামে বিজনেসটা দেখাতে চান বা চলতেছে, মানুষজন যেভাবে জানে। সো আমি ধরেন এখানে টেস্টিং পারপাসে, জি, এখানে কোম্পানির নাম বা বিজনেসের নাম। সে আমি বোঝানোর জন্য, জি, আমি ধরেন এটাই এমনিতেই দিলাম যে আমি কোনো একটা ড্রাইভিং স্কুল আছে, সে এক্সাম্পল আমি চাচ্ছি অ্যাড করব। ওকে, দেন আমরা জাস্ট বিজনেসের নেমটা সঠিকভাবে দিলাম, এরপরে জাস্ট কন্টিনিউ করব। এরপরে আমার এটা আসলে কি টাইপের বিজনেস, অনলাইন রিটেইল না লোকাল স্টোর, সার্ভিস বিজনেস, আমার এটা সার্ভিসের সাথে যায়। সো আমরা কি করলাম, এটাকে সার্ভিস সিলেক্ট করলাম। আর যদি আপনারটা অনলাইন বিজনেস হতো বা লোকাল কোনো স্টোর হতো, মানে যেটার সাথে রিলেটেড হবে সেটা দিতে হবে। সো আমার এটা যেহেতু ড্রাইভিং স্কুল বা লাইক আইটি প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে সার্ভিস বিজনেস, যেমন ওনার ট্রাভেল এজেন্সি, এটাও হচ্ছে সার্ভিস বিজনেস। দেন আমরা কি করব নেক্সটে। আর এর আগে তো আমরা জাস্ট কি করেছিলাম, শুরুতে শুধু বিজনেস নেমটা দিয়েছিলাম, দেন আমরা কন্টিনিউ করেছি। কন্টিনিউ করার পরে আমার বিজনেসের ধরনটা আমরা জাস্ট সিলেক্ট করলাম, দেন নেক্সট। ওকে, এখন হচ্ছে বিজনেস ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আমাদের হচ্ছে দেখি ড্রাইভিং স্কুল ডিরেক্ট আছে কিনা। ওকে, জি আছে। সো আমরা এটাই দিলাম, নেক্সট। দেন আমাকে যেটা করতে হবে, একদম ওই যে অ্যাড্রেসটা দিতে হবে, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এখানে কিন্তু বলেই দিয়েছে। সো আমরা এখন এটাকে অ্যাড্রেসটা দিতে পারবো এখানে। আচ্ছা, আমি ধরেন এই বিল্ডিংয়ের অ্যাড্রেসটা দেখি, এটার নামটা হচ্ছে মেবি সেক্টর 7। হ্যাঁ, কিন্তু এই বিল্ডিংটার নামটা এক্সাম্পল কি যেন, রাজীব। আচ্ছা, আচ্ছা এই যে, হ্যাঁ রাজীব কসমোস। ওকে, সো আমরা ধরেন এক্সাম্পল সেম এই যে অ্যাড্রেসটা, আমরা এক্সাম্পল এই অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে দেন নেক্সট। একটা মিনিট, 47, এখান থেকে আমি এই অ্যাড্রেসগুলো বাদ দেই, শুধু আগেরটুকু দিলেই হবে। সিটি এগুলো আমরা পরে পাবো। এটা প্রয়োজনে পরে ডিরেক্ট আমরা ইয়ে করে নিতে পারবো, আমি আগে এতটুকু দিয়ে দেখি নেয় কিনা এটা। আচ্ছা, রাজীব আমরা শুধু এতটুকু দিই, মেইন যে লোকেশনটা, শুধু উত্তরা দেই।
উত্তরা, ওকে আমরা আগে উত্তরাটা দিয়ে দেই। নেক্সট, ওকে, দেন ফোন নাম্বারটা বাংলাদেশ, দেন আমাদের এখানে 017520292001। ওয়েবসাইট থাকলে দিব, যেহেতু নাই অপশনাল দিলাম না। দেন আমরা এখানে আসলাম, এরপরে হচ্ছে কন্টিনিউ। স্যার ওদের স্টুডেন্ট কোজন আসতেছে লিফটে আটকে গেছে, লিফট নাকি আটকে গেছে। ও আচ্ছা, ওরা তো সামনে দাঁড়াইতে। সো দেখেন জাস্ট আমরা এভাবে, এখন আমাদের এই যে অ্যাকুরেট যে অ্যাড্রেসটা সেটা এখানে দিতে হবে। সো আমরা এই যে বাংলাদেশ, দেন বাকি অ্যাড্রেসগুলো আমাদেরকে এখন বসাতে হবে, যে অ্যাড্রেসটা যে এখানে ছিল। আমরা আমাদের অ্যাড্রেসটা দিলাম, দেন সিটি হচ্ছে ঢাকা, পোস্টাল কোড 1230 বা যেটা হবে এখানে পোস্টাল কোডটা 1230। আমরা দেখেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন আমরা হচ্ছে নেক্সট। এখন এটা শুরুতে আমরা ওই যে শুধু উত্তরা লিখেছিলাম, এরপরে হচ্ছে অটোমেটেড এক্স্যাক্ট লোকেশন দেওয়ার অপশন আসবে, এই যে তখন আমরা এই যে কপি করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে ভেরিফাইয়ের একটা ইস্যু আছে, ভেরিফাইয়ের জন্য কয়েকটা টাইপের আছে। ফোন নাম্বারে আসলে কোড আসবে কিনা শিওর না, আমি একবার ট্রাই করি। যদি এটা না আসে তাহলে অন্যান্য অপশন আছে, যে আপনার একটা ওই যে ট্রেড লাইসেন্স বা এগুলো থাকা সহ টানানোর পরে একটা সামনে থেকে একটা ভিডিও করতে হয় আর কি, ভিডিও করে এখানে আপলোড করতে হয়। আবার কিছুদিন ছিল হচ্ছে ওয়েব মেইল, একদম শুরুর দিকে যেটা হয়তো একটা চিঠি আসতো, অ্যাপ্লাই করার পরে ওই যে অ্যাড্রেস আমরা দিতাম সেম অ্যাড্রেসেই ওরা একটা চিঠি পাঠাইতো, এবং ওইটার মাঝখানে ওইটা সিললে ওই যে একটা কোড থাকতো, দেন এখানে ভেরিফাইয়ের অপশন আসতো, সেখানে কোডটা বসাতে হতো। বাট ফিজিক্যাল চিঠি আসতো, এবং করোনার কারণে যখন এটা বন্ধ হয়ে যায় এবং হ্যাসেল মনে করে, তখন ওরা এই যে এটা অনলাইন বেস করে ফেলে। না, গুগল থেকেই পাঠাইতো এগুলো, যে বাই এয়ার টেয়ারে ওভাবে আসতো, এসে দেন একদম আপনার যে অ্যাড্রেস দিয়ে খুলছেন ওই অ্যাড্রেসে চিঠি চলে আসতো। আচ্ছা, সো আমরা ফোন নাম্বারই দিলাম, দিয়ে নেক্সটে যাচ্ছি। দেন আমি চাচ্ছি টেক্সট অথবা কল, যে কোনো কিছু একটা আমরা দিতে পারি। আমি টেক্সট দিয়ে ট্রাই করি শুরুতে, এটা দিয়ে হয়ে গেলে তো খুবই ভালো, না হলে আমাদেরকে যেটা করতে হবে ওই যে ভিডিও করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, লাকিলি কোড আসছে। আচ্ছা ওকে, সো এই যে জাস্ট আসার পরে 30 সেকেন্ডস যে টাইম ছিল, এই টাইমের মধ্যে আমরা ভেরিফাই ক্লিক করলাম, জাস্ট অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে, এখন আর কোনো ইস্যু নাই। সো এখন আমাদের এখান থেকে আরও যেটা করতে হবে, অ্যাড ইউর সার্ভিস। আমরা যদি অন্যান্য আরও সার্ভিস অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। আমরা নেক্সটে চলে যাচ্ছি, আমাদের মেইন যে সার্ভিস এটা অলরেডি আমরা দিয়েছি। এখন এই যে কখন ওপেন থাকে কখন ক্লোজ থাকে আপনার অফিসটা, সেটা করতে হবে। আমরা দিলাম যে লাইক যদি আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে সেটা দিতে পারেন, এবং কয়টা থেকে কয়টা সেটাও দিতে হবে। আবার যদি কোনো দিন অফ থাকে সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। আমরা দিলাম প্রতিদিনই খোলা থাকে, এটা ধরেন এক্সাম্পল হ্যাঁ ধরেন 9টা 5টা অথবা 10টা থেকে, অথবা আরও সকালেও হতে পারে, কারণ যেহেতু ড্রাইভিং স্কুল বিজনেস অনুযায়ী আসলে ডিপেন্ড করবে। আমি ধরেন একদম সকাল 6টা থেকে শুরু করে, আমি লাইক এক্সাম্পল, না এগুলো রাত পর্যন্ত নর্মালি চলে। একদম লাইক আমি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দিয়ে দিলাম। এটা ওই যে বললাম বিজনেসের ধরন অনুযায়ী, এখন সবগুলো তো আর একরকম হবে না। ওকে, চাইলে এদিক থেকে কপি করতে পারেন, কোনো দিন হাফ ডে থাকলে সেটাও এখানে মেনশন করা যাবে।
হ্যাঁ অবশ্যই যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এগুলো। ওকে, সো দেখেন জাস্ট আমার বিজনেস অনুযায়ী আমি সেট করলাম। এখন যার যেরকম বিজনেস টাইমিং ওভাবে আসলে সেট করতে হবে। ও, বুঝতে পারছি। আচ্ছা ওকে, সমস্যা নেই, এটা দিয়ে তো দেখতেছি, বাট এইভাবে করে অ্যাড করে ফেলতে পারবেন। সো আমরা দেখেন নেক্সটে যাচ্ছি, এটা ইজি আছে। দেন নেক্সটের পরে আমরা যেটা করব, আমরা এই যে কেউ মেসেজ টেসেজ দিতে পারবে কিনা, ওকে নেক্সট দিলাম, অ্যাকসেপ্ট মেসেজ অপশন। দেন বিজনেস ডেসক্রিপশন, আমরা চাইলে আমাদের বিজনেস রিলেভেন্ট কিছু ইনফরমেশন, ওই যে অ্যাবাউট আছে যেমন লিখি, স্লোগান বা কিছু ইনফরমেশন এগুলো লিখতে পারি। ওকে, আমি জাস্ট একটা সংক্ষেপে লিখে দিলাম। দেন নেক্সট, এখন আমরা কি করতে পারবো, আমাদের লোগো বা এগুলো আমরা অ্যাড করতে পারবো। ওই যে বিভিন্ন যে ইমেজগুলো ছিল আমরা বললাম, আমি এক্সাম্পল আকারে দেখি, একটা পেজ আছে ধরেন, ওইখান থেকে র্যান্ডমলি এক্সাম্পল আমি এখান থেকে র্যান্ডমলি ইমেজ এগুলো আপ করে দিচ্ছি। আচ্ছা, এভাবে না আসলে, ডাউনলোড না হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই আপাতত। এভাবে আমরা চাইলে আরো অনেক ইমেজ অ্যাড করতে পারবো। গেট স্টার্টেড। আচ্ছা, এটা অ্যাডসের জন্য, অ্যাডস এখন আমরা রান করব না। আচ্ছা ওকে, সো আমাদের অলরেডি এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আবার যাই গুগল মাই বিজনেস, নেক্সটে গিয়ে আমরা যদি এডিট করতে চাই, শুধু জিমেলে লগ ইন করে আবার গুগল মাই বিজনেস লিখবো। এই যে অলরেডি আমাদের বিজনেস এটা ভেরিফাইড। সো আমরা এখান থেকে দেখেন, এখানে অনেক অপশন আছে। অটোমেটেড কি অ্যাডভার্টাইজিং বা পারফরমেন্সের মধ্যে গিয়ে দেখতে পারবো কী পরিমাণ মানুষ দেখলো বা মেসেজ দিল, ডেটাগুলো আমরা দেখতে পারবো। অনেক আপডেট আমরা করতে পারবো, মেসেজ কতগুলো আসলো, রিভিউ। আমরা এই যে এডিট প্রোফাইলে যদি যাই, তাহলে আমরা এখন এডিট করতে পারবো। এখানে এডিটের মধ্যে ফার্স্টে আমাদের আছে বিজনেস নেম, এরপরে হচ্ছে বিজনেস ক্যাটাগরি, একটা ডেসক্রিপশন লিখেছিলাম, এগুলো ওপেনিং ডেট, কবে থেকে ওপেন করেছেন, এটা ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এই যে ওয়েবসাইট যখন হবে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার পেজগুলো অ্যাড করতে পারবো। লোকেশন, আমরা হচ্ছে যেটা বিজনেস লোকেশন অলরেডি একবার তো দিয়েছিলাম, তারপরেও শো বিজনেস লোকেশন মানুষজন দেখবে। ওকে, সো এখানে আমরা যে লোকেশনটা আবার দিয়ে দিতে পারি চাইলে। আমরা চাচ্ছি হ্যাঁ সবাইকে দেখানোর অপশন আমরা দিব। যে অটোমেটেড কিন্তু নিয়ে নিচ্ছে, যদি না নেয় তাহলে এটাকে ড্রপ করে একদম পিন করে দিতে হবে যেখানে আপনার বিজনেসটা আছে। আচ্ছা, এটা সেভ দিলাম। ওকে, এটা সেভ দিয়েছি, এটা এক্স্যাক্ট লোকেশনে বসিয়ে নিয়েছে। এরপরে আমাদের হচ্ছে সার্ভিস এরিয়া, এই যে উত্তরা, ঢাকা, বাংলাদেশ। দেন আমরা কখন এটা অন হবে, কখন ক্লোজ হবে দেখেন। এছাড়া আমরা যদি চাই অন্যান্য অপশন, অ্যাক্সেসিবিলিটি বা এগুলো আসলে দরকার নেই। পার্কিং টার্কিং, প্ল্যানিং, সার্ভিস,
ওকে, সো এখানে দেখেন প্রত্যেকটা যে সমস্ত অপশন আমরা সেগুলো দেখে দেখে সবগুলো সেট আপ করে ফেললাম। মূলত এখানে আর কোনো কিছু বাকি নাই। চাইলে নেক্সটে আমরা আরও বেশি ইমেজ এভরিথিং এগুলো অ্যাড করতে পারবো। সো দেখেন এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারি, এই যে আমাদের এভাবে ডাইনামিক ড্রাইভিং স্কুল আরও বেশ কিছু ইমেজ আমরা অ্যাড করতে পারি। এই যে অ্যাড ফটোজ আর ইমেজ এদিক থেকে আমরা নিয়ে আসতে পারি। এগুলো পেন্ডিংয়ে আছে, এগুলো সব নিয়ে নিবে। আরও অ্যাড ফটোজে আমরা আরও ফটোজ, আসলে রিলেভেন্ট আরও ফটোজ থাকলে আমরা অ্যাড করতে পারবো আপাতত। আচ্ছা, আমি কার 11 একটা অন্যান্য ইমেজ নাই জন্য আমি রিলেভেন্ট দুই একটাকে এইগুলোই অ্যাড করে রাখলাম। না, আমরা আমাদের বিজনেস রিলেটেড অ্যাড করে দিতে পারবো। ওকে, না ইউনিকের বিষয় নাই, বাট নিজেরটা যদি একটু ইউনিক করে দেন আসলে বেটার, লাইক ব্র্যান্ডিং করা ইমেজ টিমেজ দিলে এটা একটু ভালো। এরপরে দেখেন এখানে আমাদের ডিটেলস সব নাম্বার টাম্বার এভরিথিং সব কিছু, বিজনেস লোকেশন, ওয়েবসাইট দিলে ওয়েবসাইট সব কিছু চলে আসবে এবং মানুষজন সার্চ দিলেও খুব ইজিলি খুঁজে পাবে এবং আমরা আমাদের মেইল দিয়ে আসলে সমস্ত পারফরমেন্সগুলো দেখতে পারবো। ওকে, এবং এই যে লোকেশনটা কোথায় সেটাও কিন্তু তারা ম্যাপ ট্যাপ করে ইভেন যে কেউ ওই যে ডিরেকশন এভরিথিং সমস্ত অপশনগুলো চলে আসবে। সেভাবে করে আমরা আমাদের বিজনেসটা গুগল মাই বিজনেসে অ্যাড করলে যেটা হবে লোকালি আমরা তো এখান থেকে একটা ভিজিটর পাবোই, এছাড়া আমাদেরকে সব থেকে বড় কথা যেটা মানুষজন খুব ইজিলি গুগলে খুঁজে পাবে। লোকেশন দিলে তো না, ধরেন এখন আপনার বিজনেস আছে এখানে, আপনি টেস্ট করে দেখতে হবে যে আবার ঠিক আছে কিনা। আমাদের ওই যে অফিসের যেটা বললাম যে ধরেন মাঝখানে হচ্ছে 14 নাম্বার সেক্টরে করে ফেলছিল, মানে আমি যাকে দিয়ে করতে দিছি আমি হয়তো চেক করি নাই, পরে একজন ফোন দিছে যে লাইক এটা তো সে খুঁজে পাচ্ছে না, পরে দেখলাম যে সে ওই যে ম্যাপিংয়ে ভুল করছে। সো অ্যাড্রেস আপনাকে ঠিক মতো দিতে হবে, আবার অনেক সময় যে ডিরেকশনে গিয়ে দেখতে হবে এক্স্যাক্ট লোকেশনে আছে কিনা, আদারওয়াইজ এডিটে গিয়ে ওই যে লোকেশনে গিয়ে আপনি ম্যাপ টেনে ফিক্স জায়গাতে বসিয়ে দিলে তখন এটা ঠিক হয়ে যাবে। এখন অটোমেটিক্যালি নিয়ে নেয়, তবে মাঝে মধ্যে এটা হইতে পারে যে আপনি লোকেশন লিখলেন তারপরেও অ্যাকুরেট জায়গায় বসলো না, তখন এটা ম্যানুয়ালি টেনে সেট করে ফেলতে হয়। ওকে, সো এইভাবে আসলে গুগল মাই বিজনেসটা সেট আপ করে ফেলতে হয়। সো আমরা মনে হয় ছোটো একটা ব্রেক নেই, এরপরে এসে বাকি অন্য টপিকস নিয়ে কথা বলি, কারণ গুগল মাই বিজনেস নিয়ে বলার মতো আর কোনো অপশন নাই। এটার জন্য না, এটার জন্য কোনো পে করতে হবে না, এটা ফ্রিতে, গুগলের ফ্রি সার্ভিস। তাহলে আপনার সাইটটা আমি দেখি। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন প্রথমত আমরা যেটা করতে পারি, ডিফল্টভাবে উইন্ডোজের সাথেই থাকে এই যে স্টার্ট বাটন আছে, এখানে জাস্ট ক্লিক করব, করে এসএন, মানে এই টুলটার নাম হচ্ছে স্নিপিং টুল। জি, এই জন্য এসএন লিখলেই জাস্ট এই যে স্নিপিং টুলটা চলে আসবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে নিউ থেকে আমাদেরকে কি করতে হবে, নিউয়ে ক্লিক করলে এখন মানে সেকশন সিলেক্ট করার একটা অপশন দিবে যে কতটুকু এরিয়ার আমরা স্ক্রিনশট নিব। সো যে জায়গার আমরা যদি চাই পুরো পেজের পুরো পেজ, যদি চাই যে না আমি শুধু এতটুকু জিনিসের স্ক্রিনশট নিব, তাহলে যে আমি এভাবে করে টেনে নিয়ে মার্ক করে নিয়ে মাউসের এটা ছেড়ে দিলাম, দেন এখান থেকে এই যে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা যেখানে লোকেশনে মানে যদি ডেস্কটপে সিলেক্ট করতে চাই ডেস্কটপ, দেন এখান থেকে ফাইলের নাম দিবেন, এক্সাম্পল ধরেন এটার নাম এক্সাম্পল কফি, মানে যে নাম দিব সেই নামই তো সেভ হয়ে যাবে। সো দেখবেন যে এখন গেলে আমরা আমাদের ডেস্কটপে দেখতে পাবো যে কফি নামক ওই পোর্শনটুকু এই যে এদিকে কোনো একটা জায়গায় এই যে এখানে দেখেন স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা সেভ হয়ে আছে। এছাড়াও বাই চান্স যদি এটা কাজ না করে তাহলে বললাম যে একদম কিবোর্ডে দেখবেন যে প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ প্রিন্ট স্ক্রিন একদম ডানের দিকে একদম উপরে অপশন আছে প্রিন্ট স্ক্রিন একটা বাটন, এখানে জাস্ট চাপ দিবেন, এখানে এই যে প্রিন্ট স্ক্রিনে চাপ দিলেই সিলেক্ট এরিয়া আসবে। এই যে এখান থেকেও এই যে সো অবশ্যই এখানে এদিকে চাপ না দিলেও হবে, শুধু এটা চাপ দিয়েই এই যে যতটুকু পোর্শন সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিলাম। আচ্ছা একটা
এই যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব, ক্লিক করে যতটুকু এরিয়াকে আমরা সিলেক্ট করতে চাই সেই এরিয়াটাকে এই যে সিলেক্ট করে এভাবে ছেড়ে দিলেই দেন দেখবেন এটাকে সেভের অপশন আসবে একটা। এটা আমি পেইন্টে যে একটু পেইন্টে দাঁড়ান না, এটা ক্লিক না করলেও হবে। আমি এক্সাম্পল কোনো কিছু একটা লিখলাম, সেদিকে মনে হয় আমার কোনো ইয়ে জমে আছে কিনা আগে দেখে নিই। আচ্ছা, এখানে গিয়ে জাস্ট যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট পোর্শনটা সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। দেখেন আপনাদের কম্পিউটার থেকে হয়তো হবে, আমারটা থেকে আবার এটা নিচ্ছে না। আপনাদের এখান থেকে যেমন আমারটা থেকে ট্রাই করলাম হচ্ছিল। সো জাস্ট সিলেক্ট করলেই দেন সেভ অপশন বলবে, সেভ করে ফেললেই এটা সেভ হয়ে যাবে। কোনো একটা ট্যাব আগে ওপেন করে নিতে হবে, কোনো একটা ট্যাবে কিছু সার্চ দিয়ে একটু স্ক্রিনশট নিতে হবে। শুধু ডেস্কটপে গিয়ে কিন্তু কোনো কিছু না থাকলে এভাবে সিলেক্ট হবে না। সেইভাবে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এছাড়াও আরও অন্যান্য আছে, যে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আপনার বিভিন্ন টাইপের অ্যাডঅনস আছে এরকম। ওকে, সো লাইট, হ্যাঁ বিভিন্ন লাইট স্ক্রিন বা বিভিন্ন অপশন আছে, এগুলোতে গিয়েও এই যে বিভিন্নভাবে স্ক্রিনশট নেওয়া যায়। ওকে, জাস্ট এখানে ক্লিক করে মার্ক করে নিলাম, দেন এই যে এখানে সেভ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা আমাদের মূল পোর্শনে যাই আবারও। আপনি ইয়ে করেন, একটা ট্যাব ওপেন করে নেন, এখানে গিয়ে কোনো কিছু একটা সার্চ দেন, এমনিতেই জাস্ট কোনো কিছু একটা সার্চ দেন কিওয়ার্ড দিয়ে বা কোনো কিছু দিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে এটাতে ক্লিক করেন, কাজ করে না এগুলো। আচ্ছা, অনেক সময় হইতে পারে কিবোর্ডের এটা, হ্যাঁ এগুলো যে অনেক সময় দেখা যায় উইন্ডোজের বিভিন্ন বা হয়তো কিবোর্ড ওইটা কাজ করতেছে না, মানে একটা না হলে আরেকটা দিয়ে করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, অথবা টুলবার দিয়ে লাইট স্ক্রিনশট ওগুলো অ্যাড করে, অথবা এখান থেকে না হলে আরেকটা অপশন দিয়ে। তবে ওই যে আমি ম্যাক্সিমাম এই যে এসএন এইটা লিখি, এসএন লিখে এই যে স্নিপিং টুল চলে আসে, যে এটা দিয়েই জাস্ট আমরা নিউয়ে গিয়ে যতটুকু পোর্শন এতটুকু সিলেক্ট করে সেভ করে ফেলতে পারবো। আচ্ছা, ওকে, সো আমরা আমাদের পোর্শনে হচ্ছে কারেন্ট মেবি আসতে চাইলে এসিটা দিতে পারেন এখন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম মূলত জিএমবি, বা এটাকে সংক্ষেপে জিএমবি বলা হয়, পূর্ণ মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস। জি, সংক্ষেপে এটাকে জিএমবি বলা হয়। আর গুগল মাই বিজনেস, এটার মেইন নাম হচ্ছে গুগল মাই বিজনেস। সো আমরা গুগল মাই বিজনেস কি, গুগল মাই বিজনেস এই যে কীভাবে ক্রিয়েট করব বা কোনো বিজনেসকে লিস্টিং করব, অপটিমাইজ ওই যে এক্সিস্টিং পেজ বলতে যে ভিতরে যে সমস্ত ইনফরমেশনগুলো অ্যাড করলাম, কারণ এর বাইরে আর কোনো কিছু নাই। টাইম টু টাইম আমরা শুধু ইমেজ টিমেজ অ্যাড করতে পারি, যে রিভিউ টিভিউ কালেক্ট করার জন্য বিভিন্ন মানুষকে বলে রিভিউ নেওয়াতে পারি। এতে যেটা হবে যে ওই এরিয়াতে ওই যে বললাম ভালো পজিটিভ রিভিউ হইলে আপনার তার সার্চে ফার্স্টের দিকে আসবে, ভেরিফাই করা, ভেরিফাই তো আমরা করেই ফেললাম। ফোন নাম্বার দিয়ে যেহেতু হচ্ছে, ফোন নাম্বার দিয়ে না হলে ওই যে ভিডিও যদি দিতে হয় তাহলে জাস্ট দোকানের সামনে একটু দেখানোর পরে ভিতরে, হ্যাঁ রিভিউগুলো বেশি থাকলে এগুলো আসলে র্যাঙ্কিংয়ের দিকে আসে। কারণ যে লাইক রেস্টুরেন্ট নিয়ার মি আমরা যখন লিখতেছিলাম তখন দেখবেন যে যাদের রিভিউ বেশি সেগুলো উপরের দিকে থাকে। এগুলো হ্যাঁ, রেস্টুরেন্ট নিয়ার মি লিখলে দেখবেন যে তুলনামূলকভাবে যা রিভিউ সংখ্যা ভালো এবং বেশি, বিশেষ করে বেশি, এই যে এর 70টা রিভিউ আছে দেখেন, হ্যাঁ এই যে এখানে বোঝা যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে 4.1 আছে, 70টা, এই যে সে হচ্ছে এখানে উপরে। যত বেশি থাকবে এই আশেপাশে এগুলোর মধ্যে যারা লিস্টিং করেছে তাদের মধ্যে যার বেশি থাকে তুলনামূলক তাকে উপরের দিকে দেয়। এবং ওই যে কিছু বলেছে রিভিউ লেখার সময় কমেন্টসের মধ্যে টার্গেট করে ওই কিওয়ার্ডগুলো লিখতো, যেমন রেস্টুরেন্ট নিয়ার মি বা রেস্টুরেন্ট ইন উত্তরা, মানে আপনার যে এরিয়া হবে ওভাবে কিছু কমেন্টস করতে হবে। মানে আমরা যখন রিভিউ দেই তখন তো আমাদের একটা কমেন্টসও লিখতে হয়, 5 স্টার অথবা 3 স্টার। অবশ্যই আমরা 5 স্টার নেওয়ার চেষ্টা করবো, আর একটা ভালো
কমেন্ট যদি এভাবে নিতে পারি তাহলে দেখা যাবে আপনার এই রিভিউগুলোর মধ্যে রিভিউটা কি গুগল থেকে অটোমেটিক্যালি দিবে নাকি আমাদের কোনো কাজ করতে হবে যাতে মানুষ রিভিউ দিতে পারে? দেখবেন যে এখন আপনারা আপনাদের ইয়েতে যান, মেইলে গেলেই দেখবেন ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিখেন, ওইখানে রিভিউ দেওয়ার অপশন আসবে। এই রিভিউটা কি গুগল নিজে থেকেই নিবে? হ্যাঁ, আপনি যখন আপনি দিবেন তখনই তো নিবে। যেমন ফেসবুক পেজে আপনি যেমন হচ্ছে গিয়ে রিভিউ অপশন থাকে, ওইখানে রিভিউয়ে ক্লিক করে একটা রিভিউ লিখতে পারেন। এরকম কাউকে না কাউকে দিতে হবে, দিলে এটা গুগল অটোমেটিক সেভ করে রাখবে, এটা আপনি মডিফাই করতে পারবেন না, বাট এগুলো ইউজারই দিবে। কিভাবে অ্যাড করতে হবে এটা? জি, বুঝলেন? ওখানে যে বললেন না যে কিওয়ার্ডের সাথে অ্যাড করে দিলে সেটা মানে ওই যে আপনি যখন কমেন্টটা লিখাবেন, আমরা তো বললাম শুরুতে কিছু টেকনিকের জন্য যেন আমাদেরটা র্যাঙ্ক করে, এই জন্য কাউকে বলে ম্যানিপুলেট করে হোক একটু ভালো রিভিউ নেওয়ার কথা বললাম। নর্মালি ভালো করে কাজ করলে এমনিই হবে, কিন্তু যদি চান যে না আমি আমারটাকে র্যাঙ্কিংয়ে নিতে চাই, তাহলে থাকে না যে পরিচিত কিছু মানুষকে দিয়ে আপনি একটু ভালো কমেন্টস এবং ওই কমেন্টসটা লেখার মধ্যে কিওয়ার্ডগুলো ইনপুট করে দিব। মানে যে লাইনটুকু লিখবো র্যান্ডমলি না লিখে ওইটার মধ্যে আমরা কিওয়ার্ডটাকে দিয়ে দিব। কারণ আপনি হয়তো লাইক লিখলেন থ্যাঙ্কস বা গুড, এরকম কোনো কিছু না লিখে ওই যে লিখবেন যে লাইক ডাইনামিক ড্রাইভিং স্কুল ইজ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার ইন উত্তরা, বা এরকম যে টাইপের কথা লিখে মানুষজন সার্চ করতে পারে, ওই টাইপের কিছু টার্ম টেকনিক করে ওই সেন্টেন্সের মধ্যে অ্যাড করে দিতে হবে। তাহলে এগুলো ভালো র্যাঙ্ক করে। জাস্ট আমি এগুলো টেস্ট করে দেখেছি জন্য আপনাদেরকে বলতে পারলাম। পাশাপাশি রিভিউ তো বেশি হলে ভালো, পজিটিভ এবং যে কমেন্ট, এদের যদি আমরা যাই যেভাবে, যেমন এখানে গেলে তাদের দেখবেন কিছু যে রিভিউজ আছে, এই যে মানুষজন রিভিউ দিয়েছে, টোটাল 70টা রিভিউ পেয়েছে, আউট অফ 5-এ 4.1 পেয়েছে। কারণ কেউ হয়তো 1 স্টার দিয়েছে, কেউ 5 স্টার, কেউ 4.3, মানে এইভাবে যে এক একজন দেখেন এক একভাবে যে কমেন্ট করেছে। সো এই কমেন্টগুলোর কথা বলতেছিলাম যে এটা লেখার সময় যেন শুরুতে আমরা যেগুলো ম্যানিপুলেট করে করব যেন এটা করাইতে পারি, এতে ওই যে র্যাঙ্কিংয়ে আমাদেরটা উপরের দিকে থাকবে। ইমেজ টিমেজ কিছু দিয়েছে যে অনেকে প্রফেশনাল কি ম্যাপে যে ট্র্যাক করে এক্সাক্ট বসায় দিলে আসবে না ম্যানুয়ালি একবার প্রোগ্রাম লিখে দেওয়া? শুরুতে হচ্ছে যেটা করব আমরা শুরুতে অনেকগুলো বড় রেস্টুরেন্টে একটা বড় স্ক্রিন থাকে, এখানে বলা থাকে যে আপনারা আপনার রিভিউ। হ্যাঁ, অনেকে এভাবে জি কালেক্ট করে। আর পাশাপাশি তো অবশ্যই সার্ভিস বা বিজনেস যেটাই হোক এটা ভালো করতে হবে, না হলে তো আর ওই কয়েকটা ভালো রিভিউ নিয়ে কাজে দিবে না, পরে দেখা যাবে মানুষজন ব্যাড কমেন্টসই হয়তো করবে। ওকে, সো আমরা দেখেন গুগল মাই বিজনেসে যদি এখান থেকে যাই, প্রথমত আমরা যেটা করব গুগল মাই বিজনেস, ওকে, প্রথমে ইনকগনিটো মোডে আছেন কেন? এইখান থেকে আমি যে মেইলটা দিয়ে এখানে লগ ইন করছি এইখান থেকে কিন্তু ক্রিয়েট করেছি, কারণ এই জন্য আমি এটা থেকে আসলাম। এই যেমন কিছুক্ষণ আগে দেখেন আমার প্রোফাইল যে লাইভ হয়েছে, এটা এখন এই যে দেখাচ্ছে। সো অটোমেটেড কোথায় আমার অ্যাড্রেস ডিটেলস। আচ্ছা, সো গুগল মাই বিজনেসে আসলাম, এখান থেকে ম্যানেজ, এটাতে এডিট করার জন্য তো আমার ওই মেইলটাই লগ ইন থাকতে হবে। সেইখানে আমি যদি কিছু ওই যে ইমেজ টিমেজ বললাম অনেকগুলো অ্যাড করে দিবেন, তখন এগুলো শো করবে। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এটাও দেখাচ্ছিল না, এখন এটা দেখাচ্ছে। এদিকে হয়তো আরও পিকচার যদি অ্যাড করি কার বা এগুলোর, পরবর্তীতে দেখবেন এগুলো এখানে আসবে। এগুলো রিজেক্ট করে দিচ্ছে, সাইজে ম্যাচ করে নাই, এই সাইজ অনুযায়ী ওভাবে কাভার ইয়ে করে দিতে হবে। আবার কোয়ালিটিও ইমেজের ভালো না। ওকে, সো এই জন্য এইখানে শুধু নিয়েছে, বাকি ইমেজগুলো ভালো কিছু ইমেজ দিতে হবে আসলে। ওকে, আর এই যে বাকি ইনফরমেশনগুলো দেখেন কিছুক্ষণ আগে অনেকগুলোই দেখাচ্ছিল না, এই যে এই মুহূর্তে ওপেন আছে, ক্লোজ হবে কখন সেটাও দেখাচ্ছে। এরকম ডিটেলস, অ্যাড্রেস সহ এভরিথিং সব কিছু এখানে আসবে। এখন আমরা যদি এডিট করতে চাই কোনো কারণে, আমার মনে হচ্ছে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে কোথায় যাব? এই যে এডিট প্রোফাইল। আর পারফরমেন্স, এগুলোর মধ্যে গিয়ে আপনি পারফরমেন্স দেখতে পারবেন যে কতজন সার্চ দিল, কতজন কল দিল, বা ওয়েবসাইটে ক্লিক করলো, ডিরেকশনে ক্লিক করে কতজন আসার চেষ্টা করলো। আপনি যে শুধু খুলে রাখছেন এমন না, অ্যানালাইটিক্সে দেখতে পারবেন যে এইটা আপনাকে কেমন সুবিধা দিচ্ছে, বা এটার কারণে আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন। জি, ওকে, বা বুকিং হয়তো ওইখানে অপশন রাখলেন, কয়জন এটা থ্রুতে বুকিং দিল, মেসেজ কতজন দিল, কল কতজন, এই মুহূর্তে তো জিরো, বাট যখন এটা পারফর্ম করা শুরু করবে ডিটেলস রিপোর্ট আমরা দেখতে পারবো।
আচ্ছা, এরপরে আমরা যদি এডিট করতে চাই, এই যে এডিটে আসবো। এডিটে আসার পরে আমরা হচ্ছে যেটা লোকেশনটা বলতেছিলাম, আমরা যে কোনো জিনিসই আমাদের প্রয়োজনীয় সবগুলো এডিট করতে পারি লোকেশনের। এই যে এভাবে স্ক্রল করলে কিন্তু প্রত্যেকটা পোর্শনেই অটোমেটেড চলে যাচ্ছে। আবার চাইলে লোকেশনে গিয়ে আমরা যেটা বললাম, যদি মনে করি আমার এই লোকেশন চেঞ্জ হবে বা আমার ম্যাপটা অ্যাকুরেট জায়গায় আসলে বসে নাই, তখন আমরা কি করতে পারি, এই যে এখান থেকে লোকেশনসের এখানে ক্লিক করে এখানে আমরা ম্যানুয়ালি তো লোকেশন বসাবোই এক্স্যাক্টলি কোথায়। তারপরেও যদি এটা ঠিক জায়গা মতো না বসে, তখন ওই যে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টে গিয়ে এটাকে তখন এই যে আমরা কিন্তু আগে পিছে সরাইতে পারবো। এই যে এভাবে জুম করে করে আপনি দেখবেন যে এই যে যেমন ধরেন এক্সাম্পল রাজপুত্রা মডেল কলেজ বা এরকম, এই যে জুম করে কিন্তু অ্যাকুরেটলি দেখতে পারবেন যে কোন জায়গায় কোন রোডে, ধরেন এক্সাম্পল 8 নাম্বার সড়কে এখন আপনার কোন জায়গাটা বাসে, এইভাবে জুম করলে নেট ভালো হলে আরও ক্লিয়ারলি আসবে। আপনি যেখানে বসাতে চান একদম ম্যাপটাকে ওইখানে বসিয়ে দেন এই যে সেভ করে দিতে হবে। বাট আমারটা অটোমেটেডলি নিয়ে নিয়েছে যেখানে বসার দরকার, এই জন্য আমি সেভ করতেছি না। ওকে, বাট হচ্ছে এটা অ্যাকুরেটলি সেভ করে দিলে যেখানে দরকার এক্স্যাক্টলি ওইখানেই যাবে। আমারটা যেহেতু এইখানে দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করে দেখতে পারি অ্যাকুরেট জায়গায় আছে কিনা। শুধু এরিয়া সিলেক্ট হয়েছে, তো এগুলো অনেক সময় একদম অ্যাকুরেট রেজাল্ট আসতে কিছুক্ষণ টাইম নেবে, বাট অ্যাকুরেট জায়গাতে দেখতে পাচ্ছি আছে এক্স্যাক্টলি। ওই জন্য অন্য জায়গায় বা অন্য টপিক্সে গিয়ে এই যে লোকেশনে রিডিরেকশন দিলেই ধরেন সেক্টর 11 ঢাকা, ওইখান থেকে যদি ধরেন এক্সাম্পল কেউ আসতে চায় 11 নম্বর সেক্টর দিয়ে যে কোন সাইড দিয়ে আসবে, সুলতান ডাইন্স এদিক দিয়ে যে জমজম টাওয়ার হয়ে দেখেন এই দিক দিয়ে দেন কোন সাইড দিয়ে আসা যাবে এভাবে দেখাচ্ছে। এই যে যারা অ্যাড করে রেখেছে তাদের নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যারা যে ম্যাপে আমাদেরটাও এভাবে এই যে এখানে দেখাবে। তো এখান থেকে আমরা দেখি অ্যাকুরেট জায়গায় আছে কিনা। এই যে সেক্টর 7 রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার দেখতে পাচ্ছেন, সেম বিল্ডিংয়েই কিন্তু। ওকে, তার মানে অ্যাকুরেট জায়গাতেই এটা নিয়েছে। সেভাবে জাস্ট আমরা দেখলেই বুঝতে পারবো যে অ্যাকুরেট লোকেশন নিয়েছে কিনা। ওকে, সো অ্যাকুরেট নিয়েছে, যে ক্রিয়েটিভ আইটির ব্রাঞ্চ দেখাচ্ছে। সো ওই যে যারা অ্যাড করে রেখেছে তাদেরটা খুব ইজিলি এভাবে দেখাচ্ছে। আমরা ওই যে ইমেজ দিলে তখন এভাবে কার্জার নিলে আমাদেরটাও কিন্তু এখানে দেখাবে। কারণ এই মুহূর্তে যে ইমেজগুলো স্ক্রিনশট নিয়ে দিয়েছিলাম রিজেক্ট করেছে। একটু লাইক হচ্ছে ব্যানার টাইপের ইমেজ দিতে হবে, একটু ভালো রেজুলেশনের দিলে এটা জাস্ট নিয়ে নেবে। তখন এই যেভাবে কার্জার নিলে অটোমেটেড ইমেজটাও দেখাবে। কারণ দেখবেন এদের এইটাতে যদি যাই ওভাবে দেখবেন যে ইমেজ দেওয়া আছে যে ক্রিয়েটিভ আইটি উত্তরা ব্রাঞ্চ, এখানে তারা এই যে তাদের ডিটেলসগুলো অ্যাড করে রেখেছে, কয়টার সময় অফ হয়ে যাবে এভরিথিং দেওয়া আছে। এই যে ইমেজটা এইভাবে দেওয়া আছে। আমরা যদি ইভেন এটা লিখে সার্চও করি, ওকে, যে ডান পাশে যেটা বললাম এখানে এই যে লোকেশন আর এই পাশে যে ইমেজটা দিয়েছে, এভাবে আরও অনেক ইমেজ যদি দেন সব ইমেজ এটার মধ্যে থাকবে। আর এদিকে তো ডিটেলস আমরা ওয়েবসাইট দেই নাই, জন্য আমাদের ওয়েবসাইট নাই। ওয়েবসাইট দিলে আমাদেরটাও ওয়েবসাইট চলে আসবে। এখানে যত ইচ্ছা আপনি আস্তে আস্তে সবই দিতে পারবেন, এখানে প্রচুর ইমেজ দিতে পারবেন। ওকে, যেমন এটা এই মুহূর্তে আছে, এখানে দেখেন তার অনেক ইমেজ দিয়েছে। এই যে বিল্ডিং এরিয়া, মানুষজনের যেন সব দিক অ্যাঙ্গেল থেকে বুঝতে ইজি হয়। ভিতরের লোকেশন বা একদম বাইরের পুরো বিল্ডিং এর দেখেন, এখানে হয়তো ভিতরের এনভায়রনমেন্ট দেখে যেন লাইক ইমপ্রেস হয় বা পুরো ডিটেলসটা বুঝতে পারে। রাতের ভিউ দিয়েছে, দিনের ভিউ, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো চাইলে আপনি এভাবে যত ইচ্ছে ইমেজ দিতে পারবেন। আচ্ছা, সো এটা হচ্ছে মূলত গুগল মাই বিজনেস এবং কি পরিমাণে রিভিউ আছে এগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, তো এটা যেটা বললাম আমরা লোকাল বিজনেসের জন্য। তো এখানে আসলে আমাদের আর কোনো কিছু বাকি নাই, যা ছিল সবই আমরা দেখেছি। আমরা নেক্সটে, আচ্ছা আমরা কি এই টপিকস নিয়ে ক্লাস করেছি? করি নাই তো? আমি একটু করেছি স্যার, হ্যাঁ,
হ্যাঁ আমার কারণ মনে পড়তেছিল যে এই টপিকস নিয়ে হয়তো আচ্ছা তারপর আমি আবার এটা আমার মনে আছে আচ্ছা সমস্যা নেই আমি আবার এটা নিয়ে তাহলে ডিসকাস করব এখন আচ্ছা ওকে আমাদের আচ্ছা আপনার ওয়েবসাইট ওকে আসেন তাহলে একটু ঠিক এটাও আসলে খুব বেশি বড় টপিকস না শেষ করা যাবে ইনশাল্লাহ ওকে মেইনলি হচ্ছে গুগল অ্যালগোরিদম যদি আমরা শুরুতে কথা বলি গুগল অ্যালগোরিদম মানেই কোনো কোড বা টেকনিক এগুলোর আসলে সমন্বয়ে একটা লজিক বা আসলে কোনো কিছু কিভাবে কাজ করবে সেটার পুরো প্রোগ্রাম সেটআপটাই হচ্ছে আসলে অ্যালগোরিদম আর যদি আমরা গুগল অ্যালগোরিদম বলি তাহলে গুগল অ্যালগোরিদমের এখানে আমাদের মূলত যে জিনিসটাকে বোঝানো হচ্ছে সেটা গুগল কিসের ভিত্তিতে আমাদেরকে র্যাঙ্ক দেয় কেন আমরা আসলে র্যাঙ্ক হারাতে পারি বা পেনাল্টিতে পড়তে পারি সেই পুরো বিষয়টাকে আসলে একসাথে করে গুগল অ্যালগোরিদম বলা হয় কারণ গুগল তো আর প্রতিনিয়ত আমার আপনার সাইটকে ধরে ধরে সে র্যাঙ্ক করে না সে একটা কি করেছে প্রোগ্রাম সেট আপ করেছে জি ক্রাইটেরিয়া সেট আপ করেছে যেটাকে আমরা বলি 205টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সবগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আবার এত ইম্পর্টেন্টও না যেমন র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কারো মনে আছে অন পেজ এসইওতে আমরা সব থেকে সেরা 11টা বা 15টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম যেগুলোই হচ্ছে মেইন ফ্যাক্টর যেমন কেউ বলতে পারবেন 2-4টা র্যাঙ্কিং ফ্যাক্টর এবং ওইগুলো সমষ্টিকেই একসাথে করে আবার অ্যালগোরিদম বলা হয় কারণ গুগল এরকম একটা প্রোগ্রাম সেট আপ করে রাখে আমরা কাজ করে অপটিমাইজ করে সাবমিট করি জি এরপরে ইন্ডেক্স দেই জি তখন সে কি করে এইটাকে বিশ্লেষণ করে যে তার ওই অ্যালগোরিদম মেনে আমরা আসলে কে কত ভালো কাজ করতেছি অপটিমাইজ করেছি তখন তাদেরকে ওই যে 1 2 3 এভাবে কোন একটা কিওয়ার্ডে ফেলতেছে বা একটা সিরিয়াল দিচ্ছে জি ধরেন আমরা কোন একটা টপিকসে 5000 বা 5 লাখ রেজাল্ট আছে গুগলে গুগল ওই অ্যালগোরিদমের ভিত্তিতেই কি করে জাস্ট হ্যাঁ সব থেকে বেস্ট যে তাকে 1 নাম্বার 2 3 4 5 এভাবে পজিশন দিয়ে যাচ্ছে আবার তারা ওই জিনিসগুলো আপডেট করে আসতে পারলে গুগলের ওই অ্যালগোরিদম টাইম টু টাইম আরও আপডেট করে তারা ওগুলোতে আবার দেখা যায় নিচে থেকে যে সে আরও বেটার করলে উপরের দিকে চলে আসে এভাবে জাস্ট প্রতিনিয়ত চেঞ্জ হয় ওকে সো এই পুরো জিনিসটাকে আসলে গুগল অ্যালগোরিদম বলা হয় আর গুগল অ্যালগোরিদম আপডেট মিনস হচ্ছে গুগল তো আর এমন না যে ধরেন 2000 সালে একটা প্রোগ্রাম বানিয়েছে র্যাঙ্কিংয়ের জন্য ওইটাই যে কন্টিনিউ করবে এমনটা না সে কি করে প্রতিনিয়ত তার ইউজাররা কিভাবে বেটার ইনফরমেশন পাবে সেটার উপর ভিত্তি করে সে বিভিন্ন রুলস আপডেট করে মডিফাই করে হ্যাঁ কখনো বড় চেঞ্জ আসে তখন একটু বড় আপডেট আসে কখনো ছোট ছোট চেঞ্জ এমন আসতেই থাকে যেমন গুগলের যারা ইঞ্জিনিয়ার তারা বসেই আছে এই সমস্ত আপডেট করার জন্য সময় উপযোগী করার জন্য এবং যেন তাদের মেইন র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরের দিকটা তারা মাথায় রাখে তাদের ইউজাররা যেন বেটার ইনফরমেশন পায় আমি যদি কিছু এক্সাম্পল দিই এবং এখানে আমরা আর এই চেঞ্জেস বা আপডেট একই কথা এই জন্য এখানে অ্যান্ড চেঞ্জেস এটা বলা হচ্ছে সো এর মধ্যে আমরা যদি লাইক পান্ডা আপডেটের কথা বলি জি প্রথম গুগলের যে আপডেটগুলো আসে এর মধ্যে একটা হচ্ছে পান্ডা দেখেন আমি জাস্ট একটু এখান থেকে সার্চ দিয়ে যদি এভাবে বোঝাই গুগল পান্ডা আপডেট বা শুধু পান্ডা আপডেট অনেক সময় অনেক রিপোর্টে গেলে এটা মূলত 2011 সাল 12 সালের দিক থেকে খুব বেশি কার্যকর হয় এবং এটা 21 সাল পর্যন্ত কন্টিনিউ হতে থাকে সো পান্ডা পেঙ্গুইন আমরা আগে পান্ডাটা নিয়ে যদি একটু কথা বলি দেখেন মূলত একটা আসে হচ্ছে ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে কন্টেন্টের উপরে আমি একটু ডিটেলসটা দেখানোর জন্য লাইক একটা আচ্ছা মেইন যে কি পয়েন্টগুলো বোঝাইতে চাচ্ছি যেটার জন্য আসলাম এখানে নাই
আচ্ছা দেখেন এখানে হচ্ছে মূলত গুগল পান্ডা যে আপডেটটা শুরুতে আসে এটা মূলত হচ্ছে কন্টেন্টের উপরে বেস করে আসে এবং যেটা এখানে মূলত বলা হচ্ছে মূলত কন্টেন্ট কীভাবে একটা সময় মানুষজন এমন করতো যে ওই যে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সবাই হচ্ছে কি আপনার কিওয়ার্ড স্টাফিং করতো, কারণ কিওয়ার্ড বেশি দেয়া মানেই, কারণ থাকে না অনেক সময় ওই যে ফাঁক ফোকর থাকে সব জায়গাতেই দেখবেন, লাইক হচ্ছে ফাঁক ফোকর দিয়ে অনেকেই চুরি করার ট্রাই করে, পরে আবার ধরা পড়লে তারা ওই জিনিসটা তখন ফিক্স করে। হ্যাঁ, সো ওই সময় আমি যেটা বলতেছিলাম যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের অন্যতম দুইটা ফ্যাক্টর ছিল, এক হচ্ছে কিওয়ার্ড কে কত বেশি ইউজ করেছে, আর হচ্ছে ওই যে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কেরটা পরে আসবে, ওটা পেঙ্গুইনের। সো পান্ডাতে শুধু কন্টেন্ট। তো মানুষজন যখন দেখলো যে কী ব্যাপার, কিওয়ার্ড একটু বেশি ইউজ করলেই র্যাঙ্কিংয়ে আসা যায়, সেটার অবস্থা এমন হয়ে গেল যে পুরো পেজ জুড়েই হচ্ছে কিওয়ার্ড থাকতো, মানে শুধু কিওয়ার্ড, মানে এর বাইরে আর কোনো কিছু দিত না, কারণ এটা দিলেই তো আলটিমেট র্যাঙ্কিংয়ে আসবে। আর শুধু সে তার অ্যাফিলিয়েট লিঙ্ক বা অ্যাডগুলো বসাইতো, কারণ তার দরকার র্যাঙ্কিং আর আর্নিং। সো কি আসলে গেল এটা ইস্যু না, কারণ সে দেখতেছে যত বেশি কিওয়ার্ড ইউজ করতেছে, কারণ সে তার অ্যালগোরিদমটা ওভাবেই বানাইছিল গুগল। কিন্তু গুগল পরে দেখলো এটা তো আসলে বিশাল, হ্যাঁ, বুমেরাং বা তার অস্তিত্ব নিয়ে একটু টানাটানি, কারণ এইভাবে হইলে মানুষজন সার্চ দিচ্ছে, উল্টা আরও বিরক্ত হচ্ছে। সে চাচ্ছে বেস্ট কফি মেকার নিয়ে জানতে চাচ্ছে, পুরো পেজ জুড়ে ওইটা দেয়া আছে আর লিঙ্ক দেয়া আছে, কিন্তু সে আসলে জানতে চাচ্ছিল যে কোন কফি মেকারটা তার জন্য ভালো হবে, সেই ইনফরমেশন চাচ্ছিল, এই জন্যই এসেছে। বাট আলটিমেট পাচ্ছে না, আরও স্প্যামিং বা বিরক্ত হচ্ছে, তখন গুগলের প্রতি মানুষের কিন্তু ট্রাস্ট উঠে যাচ্ছিল, বা দেখা যাবে তারা আরও ডিমোটিভেটেড হতো। সো গুগল দেখলে এভাবে থাকলে তো আর চলবে না, তখন কি করা যায়, সেই যে বুদ্ধি বের করলো যে কিওয়ার্ড ইউজ করা যাবে কিন্তু এর বেশি পার্সেন্টেজ ইউজ করা যাবে না। এভাবে করতে করতে গুগল এখন পলিশ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আপনার কি আবার হচ্ছে তারপরে যেটা হইলো যে হ্যাঁ ঠিক আছে, মানুষজন ওই জায়গা থেকে বের হয়ে কিওয়ার্ড কম ইউজ করলো, কারণ কিওয়ার্ড বেশি ইউজ করলেই একটা সার্টেন টাইম পরে 3-4 দিন বা 7 দিন পরে গিয়ে নেক্সট আপডেটে গিয়ে পেনাল্টিতে পড়ে যায়, ধরা পড়ে যায়, র্যাঙ্কিংয়ে থাকে শুরুতে একদম ওই যে পান্ডা, মানে লাথি দিয়ে 100 নাম্বার পেজে পাঠিয়ে দেয়, মানে এই জন্য এটার নাম দিচ্ছে পান্ডা। সো লাথি দিয়ে পাঠিয়ে দিলে লাইক সে তো রাতারাতি একদম জিরো হয়ে গেল। সো তখন সবাই বুদ্ধি বের করলো, আচ্ছা ঠিক আছে, এখন যেটা কিওয়ার্ড কম ইউজ করব, কিন্তু কি করব, বেশি স্পিনিং কন্টেন্ট দিত, মানে আরেকজনের কন্টেন্ট কপি করে স্পিনিং টুল দিয়ে আবার ইউনিকনেস বের করলো, ইউনিক করতো, সো স্পিনিং করে ওটার মধ্যে কিছু কিওয়ার্ড দিত। সো গুগল দেখলো এটাও প্রবলেম, এভাবে করতে করতে সে কিন্তু এত বছর ধরে প্রতিনিয়ত আপডেট করে করে একটা ফিক্স, হ্যাঁ, এভাবে একটা নিয়ে এসেছে যে আপনার মিনিংফুল বা ওই যে ইনফরমেটিভ কন্টেন্ট শুধু আবার লিখলেই হবে না, গার্বেজ বা এটাকে বলা হয় থিন কন্টেন্ট পেনাল্টি, যে কন্টেন্ট লিখেছেন, কন্টেন্টের মধ্যে বেটার কোনো ইনফরমেশন নাই, তাহলেও কিন্তু আপনি পেনাল্টিতে পড়বেন, কারণ সে টাইম টু টাইম এক একটা সময় এক এক চেক করে। সো এখন ওই যে যেটা বললাম, ইভেন আপনাকে মিনিংফুল সুন্দর কন্টেন্ট বা স্টাফিং করা যাবে না। সো সে এই আপডেটটা মূলত সেই সময় থেকে ম্যাসিভ আকারে শুরু করে। সো পান্ডা আপডেটটা মেইনলি হচ্ছে কন্টেন্টের উপরে। সো আমরা এই আপডেট থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে, জাস্ট সুন্দর ইনফরমেটিভ, শুধু ওই যে বলেছিলাম যে গার্বেজ কথাবার্তা দিয়ে বড় কন্টেন্ট লিখলেই না, এখানে যেন ভালো ইনফরমেশন থাকে, সো ইউজারের জন্য ভালো হয়, কিওয়ার্ডের স্টাফিং না হয়, ইউনিক কন্টেন্ট হয়, এই পুরো জিনিসটাই হচ্ছে গ্রামাটিক্যাল কারেক্ট হয়, মানে পুরো জিনিসটা মিলেই আসলে কন্টেন্টকে ভালো করার যতগুলো নিয়ম কানুন জেনেছি, এটা এই পান্ডা থেকে বেঁচে থাকার জন্য। সো মূলত পান্ডা আপডেটটা সেই সময়ই আসে এবং এই কারণের প্রেক্ষিতেই গুগল আসলে নিয়ে আসে। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সটে দেখি হচ্ছে পেঙ্গুইন আপডেট। ওকে, পেঙ্গুইনটা মূলত হচ্ছে আপনার ব্যাকলিঙ্কের উপরে। আমরা হচ্ছে গুগল পেঙ্গুইন আপডেট এভাবে লিখি। দেখেন গুগল পেঙ্গুইন আপডেট যদি দেখি, এটা আমরা এটা 2012 সালের দিকে এটাই নিয়ে আসে। মূলত এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর উপরে, পাশাপাশি কিওয়ার্ড স্টাফিং এরও এখানে, তবে এটা মেইনলি লিঙ্ক বিল্ডিং এর উপরে নিয়ে আসে। পেঙ্গুইনের মূল জিনিসটা হলো ওই যে বললাম
যে একটা ছিল কন্টেন্টের পার্ট, র্যাঙ্কিংয়ের আর একটা পার্ট ছিল ব্যাকলিং। সো মানুষজন তখন কি করতো, ব্যাকলিং করার জন্য বিভিন্ন ওই যে সফটওয়্যারও বললাম বের হয়ে গিয়েছিল, যে শুধু র্যান্ডমলি যেখানে পারা যায় লিঙ্কগুলো ডিস্ট্রিবিউট করতো, যে যত বেশি লিঙ্ক করবেন তত বেশি র্যাঙ্ক। কারণ দুইটা ফ্যাক্টরি কাজ করতো, কন্টেন্ট আর ব্যাকলিং। সো কোথায় ব্যাকলিং করতেছে কোনো হিসাব নাই, ধরেন সেটা অনেক খারাপ সাইটে হতে পারে, একটা সাইটের মধ্যে গিয়ে আর একটা টপিক্সের দিচ্ছে, মানে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাচ্ছে। এতে ইউজার যাচ্ছে কমেন্টস দেখতেছে বা কন্টেন্ট দেখতেছে, সে পড়তে গিয়েছে ধরেন হেলথ নিয়ে, এখন ওইটার মধ্যে গিয়ে ধরেন ফানের কোনো জিনিস দেখতে পাচ্ছে, তো স্বাভাবিক এটাতে এমনিতে এটাকে বলা হয় স্প্যামিং। জি, মানে সেই স্প্যাম মানে বিরক্ত হওয়া। জি, ক্যাট ফুড দিয়ে দিচ্ছে, মানে পুরো একটা ম্যাসাকার অবস্থা। তো এতে কি করলো গুগল, এই যে তখন দেখলো যে না এভাবে হলে তো মানুষ বিরক্ত হচ্ছে বা স্প্যামিং হচ্ছে, এতে তো তার রেপুটেশন নষ্ট হচ্ছে। কারণ সে অলওয়েজ চেষ্টা করবে যে তার ইউজারদেরকে কিভাবে বেটার ইনফরমেশন ভালো রাখা যায়, কারণ তার ইউজার থাকলে তার বিজনেস ঠিক থাকবে। সো সে তখন এভাবে নিয়ম আস্তে আস্তে নিয়ে আসলো যে আপনি শুধু আসলে ইরিলেভেন্ট জায়গায় ব্যাকলিং করতে পারবেন না, এটাই প্রথম কন্ডিশন আসলো, যে ইরিলেভেন্ট ব্যাকলিং যারা করবে তারা পেনাল্টিতে পড়বে। সো রিলেভেন্ট জায়গায় গিয়ে করতে হবে, যেন মানুষ যে টপিক্সটা নিয়ে যখন জানতে চাচ্ছে ওইটা নিয়েই যেন সে ইনফরমেশন পায়। এরপরে ডে বাই ডে আরও অনেক আপডেট নিয়ে আসে, যেমন হচ্ছে আবার শুধু রিলেভেন্ট হলেও হবে না, ওই যে স্প্যামি সাইট কিনা, ডিএপিএ কেমন সেই অনুযায়ী প্রাধান্য দিবে। আবার হচ্ছে আপনি এরপরে আরও লেটেস্ট অপশন আসলো, এই যে আপনার যখন মানুষজন টিভিএন করা শুরু করলো, ওয়েব 2.0-তে নতুন একটা সাইট খুলেই একটা কন্টেন্ট দিয়েই জাস্ট ব্যাকলিং করা শুরু করলো, তখন এই যে আস্তে আস্তে ওই যেখান থেকে ব্যাকলিং নিচ্ছেন ওই সাইটগুলোর কোয়ালিটি, এরকম কন্ডিশন সে আস্তে আস্তে আপডেট করতে থাকলো। কারণ মানুষ ওই যে কোনো একটা জিনিসের মিস ইউজ করে, ওইখান থেকে ওরা লার্নিং নিয়ে, যেমন লাইক ধরেন এয়ারপোর্টে বিভিন্ন ওয়েতেই চুরি হইতে পারে, সো একটা জিনিস দেখে এরপরেই কিন্তু ওইটা নিয়ে আরও বেশি প্রোটেকশন নেয়, মানে গুগলও জাস্ট এরকম। হ্যাঁ, মানে এসিও যারা করে এরা স্বাভাবিক চায় যে কিভাবে গুগলকে একটু ফাঁকি দিয়ে কাজ করা যায়, দ্রুত গেইনার হওয়া যায়, বাট তারা চেষ্টা করে যে ওই জিনিসটাকে প্রোটেস্ট করতে। জি, এখন এরপরে হ্যাঁ অবশ্যই অনেক ডিফিকাল্ট, এখন আর ওই যে আগের মতো ব্ল্যাক হ্যাডও নাই, যে এরপরে গুগল নিয়ে আসলো, এরপরেও মানুষ অনেকেই করাই স্টার্ট করলো, যে ব্ল্যাক হ্যাড এভাবে করতো যে 3-4 দিন আমার র্যাঙ্কিংয়ে থাকলেই আনাপ, বা মেইন দিনটাতে থাকলেও। এরপরে গুগল 4.0 আপডেট নিয়ে আসলো। এরপরে ওই যে বাউন্স রেটের কথা বলেছি, যে নিচে আসেন বাট দেখতে পাচ্ছে যে আপনার সাইটে বেশি ক্লিক হচ্ছে বা ওই সাইটে মানুষ বেশি টাইম স্টে করতেছে। দেন টপিক্যাল অথরিটির একটা ইস্যু আসলো, লাইক হচ্ছে কে কোন টপিকস নিয়ে বেশি কথা বলতেছে, তখন তাকে দেখা যায় একটা প্রায়োরিটি এক্সট্রা একটা মার্ক দেয়। যেমন এই যে টিচারদের হাতে ধরেন হ্যাঁ বিহেভিয়ার বা অনেক কারণে একটা এক্সট্রা মার্কস থাকে, এরকম গুগলও আপনাকে একটা সময় এক্সট্রা একটা মার্কস দিবে, যে আপনি যেহেতু ওই টপিকস নিয়েই অনেক কথাবার্তা বলতেছেন, আপনার সাইটে ডুয়েল টাইমিং ভালো, মানে মানুষজন এসে একটু ওই যে ইন্টারনাল লিঙ্ক ক্লিক করে অন্যান্য পেজ পড়তেছে, এরকম আরও এক্সট্রা ফ্যাক্টর সে অ্যাড করলো। ওকে, হ্যাঁ, সো পেঙ্গুইনটা হচ্ছে পুরোটাই আসলে ব্যাকলিংকের উপরে মেইনলি। ওকে, আচ্ছা, এরকম এই যে ম্যাডিক কোর আপডেট আরও অনেকগুলো এসেছে, আমরা আরও অনেক আপডেট নিয়েই দাঁড়ান কথা বলবো। এইগুলো হচ্ছে মেইন আসলে যে আপডেটগুলো। এছাড়া একটা ছিল হচ্ছে 2024-এর ওইদিকে একটা আপডেট ছিল আপনার। আচ্ছা, আমি দেখতেছি সবগুলো আপডেট নিয়েই প্রয়োজন আমরা কথা বলবো, লিস্টটা বের করতেছি। আচ্ছা, আমরা মেডিক কোর এটা নিয়ে একটু দেখি। মানে এরকম আপডেটের আসলে শেষ নাই, যদি বলা চলে যে প্রতিনিয়ত আসলে প্রতিদিনই কোনো না কোনো আপডেট আসে, কিন্তু মাঝে মধ্যে এগুলো হচ্ছে বড় বড় আপডেট, যেগুলোতে একটু ম্যাসিভ আকারে গুগল চেঞ্জ করে। স্যার ধরেন আমরা একজন সাইট ছিলাম, মেজর মাইনর কোনো একটা আপডেটে আমরা আটকা পড়ে গেলাম, আমাদের রিমাইন্ড দিবে যে তোমরা এই কারণে। হ্যাঁ, অনেক সময় আপনি বড় যখন ম্যানুয়াল পেনাল্টি সেই খাবেন তখন আসলে রিমাইন্ডার দিবে, বাট নর্মালি হ্যাঁ, কিন্তু নর্মাল যেগুলো এগুলোতে আসলে দেয় না। দেখবেন যে ডাউন হচ্ছেন, কেন ডাউন হচ্ছেন এগুলো অনেক সময় নিজেরাই একটু অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো ঠিক করতে হবে। তবে যদি সঠিক পথে ওই যে সুন্দরভাবে কাজ করেন, দেখবেন যত পেনাল্টি আসুক আপনি আরও লাইক উপরের দিকে উঠতে থাকবেন।
হ্যাঁ, এবং নিজের মধ্যে এটা ইয়ে থাকে, এবং অনেক সময় যেটা করতে হয় আপনার কম্পিটিটরের দিকে বেশি খেয়াল রাখতে হবে যে আমার যারা কম্পিটিটর যারা ভালো করতেছিল, সো কেউ পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে, কেউ উঠে যাচ্ছে কেন উঠতেছে, এই জিনিসগুলো একটু পরবর্তীতে অবজার্ভ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, যেটা মেডিক কোর আপডেট, এইগুলো যেটা এখন সব থেকে বেশি আসলে চলতেছে, যেটাকে ওই যে আমি ইএটি এর কথা বলেছিলাম, যে ইএটি মূলত হচ্ছে এক্সপিরিয়েন্স, অথরিটি অ্যান্ড ট্রাস্ট অর্ডিনেন্স। মূলত এই জিনিসটা আসে ওই যে এক্সট্রা যে মার্কসগুলো বললাম যে আমাদের কাজ তো করতেই হবে, পাশাপাশি আমাদের মেডিক কোর আপডেটে মূলত প্রথমে আপনার এক্সপার্টাইজ মিনস হচ্ছে সবগুলো জায়গাতে কন্টেন্ট ভালো মানের, ব্যাকলিং ভালো মানের, এগুলো হচ্ছে। দেন অথরিটি, ওই যে আমরা যেটা বললাম যে একই টপিকস নিয়ে আপনি যখন বেশি বেশি লেখালেখি করবেন, ওই পুরো টপিকসটাকে একদম ঘিরে ফেলার চেষ্টা করবেন। লাইক ধরেন আমি যদি এসইওতে এক্সপার্ট হতে চাই, আমি তো শুধু কিওয়ার্ড রিসার্চ এইটা ওইটা দুই একটা টপিকস নিয়ে কথা বললে কিন্তু আমি এসইও এক্সপার্ট হইতে পারবো না। আমাকে কি করতে হবে, এমনভাবে রিসোর্স তৈরি করতে হবে পুরো জিনিসটাকে যেন আমি কাভার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আসলে একজনকে এক্সপার্ট বা স্পেশালিস্ট এগুলো বলা হয়। সো এবং তখন আমি ওই টপিক্সে কথা বলার একটা অথরিটিও পাবো। সো এইখানে ওই জিনিসটাই আসলে বলা হচ্ছে যে যে কাজগুলো করব, কন্টেন্ট এভরিথিং, এগুলো তো এক্সপার্টের মতো ভালোভাবে করব, পাশাপাশি আমি একটা অথরিটি গেইন করার জন্য ওই পুরো জিনিসটাকে কাভার আপ করে ফেলবো। কারণ আমার চ্যানেলে একটা দুইটা আমি এই টপিক্সের ভিডিও দিয়েই নিজের অথরিটি ক্রিয়েট হবে না, বা ওই যে আমি যে স্পেশালিস্ট এটা আসলে বলা কেউ মানবে না। কিন্তু কখন মানবে, যখন দেখবে যে না এই ব্যক্তিটার এই টপিক্সে আসলে বিশদ জ্ঞান আছে, সে আসলে এটা নিয়ে সবই জানে, বা হ্যাঁ জেনুইন ইনফরমেশন, সো তখন একটা অথরিটি ক্রিয়েট হয়। এবং এরপরে হচ্ছে ওই যে ট্রাস্ট অর্ডিনেন্স, যেটা বললাম যে প্রথম 6 মান্থের মতো, মূলত 8 মাস পরে গিয়ে সাইটগুলো বেশি ভালো পারফর্ম করে। শুরুর দিকেও পারফর্ম করবে, কিন্তু এটা স্বাভাবিক। আপনি যে পরিমাণ এফোর্ট দিবেন ওই পরিমাণ, এমন না যে আপনি রাতারাতি 10টা অ্যাকচুয়াল কম্পিউটার আছে আপনি কন্টেন্ট দিবেন রাত্রের মধ্যেই বা কালকে পরশুর মধ্যে র্যাঙ্ক দিয়ে দিবে, এমনটা না। বাট আস্তে আস্তে আগাইতে থাকবেন, কিন্তু এই সার্টেন টাইমের পরে যখন আপনার প্রতি তার একটা এই যে ট্রাস্ট অর্ডিনেন্স কাজ করবে যে না এই ব্যক্তি এই অথর ঠিকঠাক মতোই কাজ করতেছে, এই 6 মান্থ পিরিয়ডে সে কখনো রুলস এভাবে ব্রেক ট্রেক করে নাই, তাহলে আপনার প্রতি ওই যে তখন ওর একটা হচ্ছে কি আসবে, গুগলের ট্রাস্ট আসবে, বিশ্বস্ততা আসবে। তখন এমন হবে যে আপনি ওরকম ইজি কন্টেন্ট আজকে দিলে কয়েক ঘন্টার মধ্যেও র্যাঙ্ক করবে। ইভেন আগেরগুলোও আপনি যেটা প্রাপ্য সেটাই আপনাকে দিয়ে দিবে, কিন্তু শুরুতে আপনাকে দিবে না, আপনাকে অনেক অবজার্ভ করবে, অনেক স্লোতে আপনি আগাবেন, এরকম একটা অবস্থা হবে। হ্যাঁ, শুরুতে আপনাকে বেশি স্ট্রাগল, কারণ এইখানে অলরেডি গুগল নিজেই এই জিনিসটা আগে এরকম সে ডিক্লেয়ার করেছিল না, বাট আমরা বুঝে নিতাম যে এই ফ্যাক্টরগুলো কাজ করতেছে, কিন্তু এখন সে নিজে ডিক্লেয়ার করেই আসলে একটা সময় গুগল এসইওর উপরে কোনো গাইডলাইনই দিত না, যে যার মতো এই যে ফাঁকফোকর ধরে টেস্ট করে করে কাজ করতো। কিন্তু এখন গুগল যেটা করে, সে দেখে যে না এসইও এক্সপার্ট এদেরকেও তো আমার লাগবে বেটার ইনফরমেশনের জন্য, এখন সেই যে এই গাইডগুলো দেয়, বিভিন্ন টুল দেখেন এই যে অ্যানালাইটিক্স এভরিথিং, এগুলোকে সে ডেভেলপ করেছে। এবং অনেক গাইড, ইভেন কখনো চললে ওরা ওদের ওয়ালে হয়তো কোনো একটা আপডেট আসতেছে এগুলো নিয়ে কিন্তু টুইট করে, বা এগুলো এখন রিভিল করে। ওকে, সো মূল এই জিনিস, এইটাকে যদি আসলে মেনে চলা যায়, বলা চলে যে এইটা মোটামুটি তার একটা স্ট্যান্ডার্ডে এসে আসলে গুগল এখন পৌঁছিয়েছে। এমনও হইতে পারে যে হ্যাঁ পরে আরও কোনো কারণে আরও আপডেট আসতে পারে। রিসেন্টলি যেটা হলো, হ্যাঁ আপনার হচ্ছে এর আগে এআই এর কন্টেন্ট নিয়ে তার কোনো কমপ্লেইন ছিল না, স্মুথলি সবই র্যাঙ্ক ভালো করতো। বাট রিসেন্টলি আপনার এই যে লাস্ট মনে হয় গত মার্চের 5 তারিখের দিকে এই আপডেটটা এসেছে যে আপনার এআই কন্টেন্টকে সে আর ভালো চোখে দেখতেছে না। ওকে, হ্যাঁ এক সময়। সো এইটা থেকে বেঁচে থাকার জন্য, এবং এই জন্য আমি কিন্তু শুরু থেকেই বলতেছিলাম যে ডিরেক্ট এআই এর উপরে ডিপেন্ডেন্ট হবেন না। এআই কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটাকে সে ভালো চোখে দেখবে না, বা এআই দিয়ে লিখলে সেগুলোকে আসলে ভালো চোখে দেখবে না। দেখা যাবে আপনি র্যাঙ্কিংয়ে গেলেন, কোনো এক সময় পেনাল্টিতে পড়বেন। সেই জন্য যেটা উচিত সবসময় সেফ জোনে থেকে কাজ করা। এতে কি করবেন, এআই দিয়ে হয়তো ইনফরমেশন গ্যাদার করতে পারেন, চেষ্টা করতে হবে
পুরো সেন্টেন্স টেন্সেন্স এগুলোর মধ্যে কাজ করে পুরো নিজের মতো করে ফেলতে, মানে এমন হ্যাঁ এমনভাবে আগাইতে হবে যদি একদম সেফ জোনে থাকতে চান তাহলে ইউনিকভাবে নিজে জেনারেটেড কোনো একটা কন্টেন্ট নিয়ে এটা বাংলায় ট্রান্সলেট করে হয়তো ইংরেজিতে একটু কাঁচা আছে কোনো সমস্যা নেই, বাট নিজের মতো করে মডিফাই করে ফেলতে হবে। বাংলাটা অর্থ বুঝলাম, বাংলাটা কিছু চেঞ্জ করে সেইখান থেকে আবার ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে ওটা দিলে হ্যাঁ গ্রামাটিক্যাল এভরিথিং ঠিক থাকলে এটা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এমন হওয়া যাবে না যে ধরেন আপনি এক লাইন ধরেন লিখলেন, লিখে মাঝখানে একটা ওয়ার্ড শুধু চেঞ্জ করে দিলেন, গুগল কিন্তু কোথায় দাড়ি কমা ওই পুরো সেন্টেন্সের মিনিং কি এগুলো কিন্তু ধরে ফেলে। সো এমন না যে একটা লাইন নিলেন মাঝখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে ফেললেন 100% ইউনিক হয়ে গেল, এমন না। হ্যাঁ নিজের মতো করে স্টার্ট করা, ভিতরে গিয়ে মানে যতটুকু পারা যায় নিজের মতো করে মডিফাই করে ফেলতে হবে। তবে সব থেকে বেস্ট হচ্ছে হ্যাঁ ইজি লাগতেছে, একটা দুটো লিখলে লিখলে হ্যাঁ এগুলো খুব বেশি ডিফিকাল্ট না যে রিয়েল লাইফ থেকে যেমন ভালো একটা কনসেপ্ট সীমিত কন্টেন্ট যে কিন্তু লেখো কি বলে এটা ভালো কনসেপ্ট আমি নিজে লিখতে খুব সব শিখে নিজে লিখলে লাইক এটা হচ্ছে লাইফ টাইম সেফ জোনে, মানে এমন কিছু থাকে না যে আমি যদি এইটা করি একদম 100% সেফ জোনে থাকবো। সো নিজে যদি নিজের মতো করে লিখতে পারেন তাহলে তো আর কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। জি জি হ্যাঁ আমরা শেষ করে দিব জি এখন। ওকে সো মোটামুটি এখানে আসলে যা যা অপশন ছিল এগুলো শেষ। এছাড়া যদি আমরা আরও অন্যান্য আপডেটসগুলো নিয়ে কথা বলতে চাই, দাঁড়ান, মূলত এগুলো হচ্ছে মেইন আপডেট। এছাড়া অনেকগুলো আছে ছোটোখাটো। সো টাইম টু টাইম গুগলের বিভিন্ন আপডেট নিয়ে জানার জন্য এই যে সার্চ ইঞ্জিন, জার্নাল বা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। এই যে সার্চ ইঞ্জিন জার্নাল বা এরকম আরও বিভিন্ন সার্চ ইঞ্জিন ল্যান্ড বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে গেলে আমরা বিভিন্ন টাইপের গুগলের বিভিন্ন সময়ের আপডেটগুলো নিয়ে দেখতে পারবো। তো নেক্সটে আমরা আরও কিছু আপডেট নিয়ে বলবো, তবে এইটা হচ্ছে মেইন যে 3টা আপডেট যেগুলো হচ্ছে সর্বোপরি আসলে ফলো করতেই হয়, বাট ইএটিটা হচ্ছে এখন মেইন। এছাড়া আমরা অন্যান্য আপডেট ছোটোখাটো যেগুলো এখানে দেখি অনেক কিছু ছোটোখাটো আছে যেগুলোর নামও অনেক সময় হয়তো শোনা যায় নাই, বাট ও প্রতিনিয়ত আসলে আপডেট করতে থাকে। বড় বড় আপডেটগুলো নিয়ে যদি আমরা একটু যে কন্টেন্ট আপডেটের মধ্যে বললাম, ওই যে কন্টেন্টে যেগুলো আসবে সবই কন্টেন্ট কোয়ালিটি ভালো করার জন্য। এগুলো থেকে আসলে সব সময় বেঁচে থাকার জন্য যেটা করতে হবে সেফ জোনে কাজ করার জন্য ওই যে কোয়ালিটি ভালো রাখা, কোনো 2 নাম্বারই না করলে এমনিতেই অলওয়েজ দেখা যাবে এটা ভালো থাকবে না। এই যে পান্ডা বড় বড় আপডেটের কথা যদি বলি, পেঙ্গুইন আমরা যেগুলো বললাম কবে কখন আসছে ডিটেলস এখানে আছে, আমি এটাও আপনাদেরকে দিয়ে রাখবো প্রয়োজনে নেক্সট ডেতে। বাকি যেগুলো আছে হামিং বার্ডের একটা আছে যে কিওয়ার্ড স্টাফিং, লো কোয়ালিটি কন্টেন্ট, মানে ঘুরে ফিরে ওই জিনিসগুলোই। সো কন্টেন্ট, ব্যাকলিং, সাইটের স্ট্রাকচার এগুলো ঠিকঠাক করলেই সেফ জোনে থাকলে আসলে দেখা যাবে ইএটিটা দেখলেই আপনি আসলে আর কোনো প্রবলেমে পড়বেন না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস বা যেটাকে এনএলপি বলা হয়, এটা একবার এসেছিল যে এনএলপি হচ্ছে আপনি ওই যে একটা কিওয়ার্ড বসাতে হবে জন্যই আমরা ফোর্স করে বসিয়ে দিব না, আমরা বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে যেভাবে যায় ফ্লোতে, হ্যাঁ ওভাবে করে আমরা আমাদের কিওয়ার্ড এগুলো বসাবো, মানে ঘুরে ফিরে এইগুলো নিয়েই দেখবেন এখানে কথাবার্তা। এবং নিজেরাও যেমন এইখানে আমরা দেখলাম হামিং বার্ডের এটার মধ্যে আমাদের মূলত কিওয়ার্ড স্টাফিং আর লো কোয়ালিটি কন্টেন্ট। কিওয়ার্ড স্টাফিং করা যাবে না এবং লো কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনি জাস্ট লিখে গেছেন কিন্তু ভিতরে আসলে কোনো ওই রকম ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন নাই। জি মোবাইল, হ্যাঁ মোবাইলের হচ্ছে কথা যদি বলেছিলাম যে একটা সময় এটা 2018 সালের দিক থেকেই গুগল খুব বেশি জোর দিচ্ছিল মোবাইলে, তখনও কিন্তু মোবাইলের হ্যাঁ এত বেশি আসলে সার্চ আর আসে নাই, কিন্তু সে বলতেছিল যে নেক্সট টাইম থেকে
মোবাইলের ক্ষেত্রে সাইট আগে আপডেট হবে, এরপর ইন্ডেক্স হবে হচ্ছে ডেস্কটপে। কারণ সে কিন্তু আমাদের আগেই বোঝা শুরু করে দিয়েছে যে সামনে এমন একটা সময় আসতেছে যে মোবাইল থেকেই বেশি মানুষ ওয়েবসাইট ব্রাউজ করবে। সো প্রত্যেকটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, মানে ওই যে যেন কেটে না যায়, ওই যে যেটা বলি আমরা ডেস্কটপ বা মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটগুলো, যেমন কাস্টমাইজ থিম, মানে ডেস্কটপেও ঠিক থাকবে, আবার যদি মোবাইলের জন্য ছোট স্ক্রিনে চলে যান তাহলে সেই স্ক্রিনেও সে নিজেকে মানানসই করে নেবে, কোনো লেখা কোনো টেক্সট কেটে যাবে না, কোনো ডিজাইনে কোনো কিছু বাদ পড়বে না। অনেকের হয়তো মনে আছে যারা 2012 আমি তো 13-র পরে ফেসবুক খুলি, এর সময় দেখতেন যে ফোনে গেলে m.facebook.com চালাইতে হতো, ডেস্কটপে আলাদা, কারণ ওইটা এখানে করলে আবার কেটে যাইতো, কারণ তাদের এই যে থিমটা অপটিমাইজ বা কাস্টমাইজ ছিল না। পরে কিন্তু তারা এটা করে ফেলেছে বাধ্য হয়ে। ওকে, কারণ এই যে গুগল এই জিনিসগুলোকে ওই সময় প্রায়োরিটি দেয়, যেটা এখন দেখবেন যে ওয়েবসাইটের 60-70% ভিজিটরই মোবাইলের, কারণ এখন তার মানুষের ল্যাপটপ ডেস্কটপ নিয়ে ঘোরার দরকার নেই, কোনো কিছু সার্চের দরকার মোবাইল দিয়ে সার্চ দিচ্ছে। ফোনটা একটা ছোটখাটো ল্যাপটপ। জি স্মার্টফোনই এখন ছোটখাটো ল্যাপটপ। হ্যাঁ, স্মার্টফোনই একটা ল্যাপটপ। জি ওকে, সো আমরা হচ্ছে এগুলো নিয়ে বললাম, পান্ডা, পেঙ্গুইন, দেখেন হামিংবার্ড, এরপরে মোবাইলের কথা যদি বললাম, এই যে মোবাইলে যেন ইউজাবিলিটি খুব ভালো হয়, পুরো জিনিসটা দেখা যায়, সাইটের লোডিং স্পিড, পাশাপাশি এই যে র্যাঙ্ক ব্রেইন আপডেট হয় এক সময়। র্যাঙ্ক ব্রেইনেরটা হচ্ছে মূলত আপনার এই যে ইউআই ইউএক্স, মূলত সাইটের স্ট্রাকচার, কন্টেন্ট, সাইটটা যেন দ্রুত ফাস্টার লোড নেয়, দেন সাইটে কত বেশি টাইম মানুষজন স্টে করতেছে, কন্টেন্টের হচ্ছে মান, এইগুলো নিয়েই। ওকে, রিলেভেন্সি আছে কিনা, মানে পুরো জিনিসটা আসলে ওই ঘুরে ফিরে দেখবেন একই টপিক্সের উপরেই থাকবে। মেডিকেটটা তো বললাম ইএটি, এরপরে হচ্ছে একটা আসলো বার্ট 7 নাম্বার অপশনে, পোর রিটেন কন্টেন্ট, ল্যাক অফ ফোকাস, ল্যাক অফ কন্টেন্ট। ওই যে বললাম ঘুরে ফিরে আসলে একই, কারণ গুগলের তো আসলে কাজই এগুলো, কন্টেন্ট আর ব্যাকলিং আর সাইটের স্ট্রাকচার, এই ঘুরে ফিরে লাইক সলিড থাকলে দেখা যাবে কোনো সমস্যা হবে না। কোর আপডেট আসে 2017 সাল থেকে এখন পর্যন্ত আসছে। আচ্ছা, কোর আপডেট আমরা যদি এখানে দেখি, মূলত কোর আপডেটেও সে কিওয়ার্ড, র্যাঙ্ক ট্যাগ অ্যানালাইসিস এগুলো নিয়ে। গুগল কোর আপডেট সেন্স, একটু আচ্ছা ফিগার আউট দিচ্ছি। মানে এটা কোনো স্পেসিফিক না, এটা ওই আগের জিনিসপত্রগুলো নিয়ে কম্বাইন করে 2017 সালে একটা কোর আপডেট আসে। এখানে কোনো স্পেসিফিক না, বলা হচ্ছে যে আগের যতগুলো জিনিস ছিল, যেমন ওই যে পেঙ্গুইন, পান্ডাল, কন্টেন্ট, এভরিথিং সব কিছু মিলে সে মেজর একটা হচ্ছে একটা প্যাকেজ আকারে। এই হচ্ছে মোটামুটি আপডেটগুলো। এছাড়াও আমি এটা সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, জি অনেক সময় এই যে আপডেট এগুলো লিখে সার্চ করলেও আমি এটা জাস্ট এমনিতেই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখি। আচ্ছা, আমরা সেভ করে ফেলি, এটা সার্চ ইঞ্জিন ল্যান্ড এটা।